আয়োডিন, ক্লোরিন আয়োডিনটা আর সবচেয়ে বিয়ারের মধ্যে। বড়। হ্যাঁ, আয়োডিনটা সব থেকে বড় অ্যানায়ন। তাতে কি হলো? মানে কি বলবো, মানে সেই কারণে প্লাস চার্জ দ্বারা আকৃষ্ট বেশি হবে না। আচ্ছা, মানে তাতেই বা কি হলো? মানে ডিজলভ হওয়া মানে কি, আয়ন আকারে ভেঙে যাওয়া, মানে ইয়ে হওয়ার, হুম। মিশে হুম। যাওয়া। তো মানে এই NaCl আর এরা তো যেহেতু কি ক্রিস্টাল আকারে থাকে, এদের কি একটা এনার্জি বলে না, আমি ভুলে যাচ্ছি, ল্যাটিস এনার্জি নাকি? আরে সবই ক্রিস্টাল আকারে থাকে, সোডিয়াম আয়োডাইডও ক্রিস্টাল আকারেই থাকে। সোডিয়াম ও আয়োডাইড কি আচ্ছা। লিকুইড নাকি? মানে এদের ভাঙাটা কঠিন না আর কি, মানে কি বলবো, এদের যে মাছের অ্যাট্রাকশন কেন যে কেন? ফোর্সটা, মানে তুই তার সেটা কারণে এদের। অনেক আগেই বলে দিয়েছিস, মানে তোকে শুধু এখন ব্যাখ্যা করতে হবে। তুই বলেছিস যে সোডিয়াম আয়োডাইড সমযোজী এবং সোডিয়াম ব্রোমাইড এবং সোডিয়াম ক্লোরাইড অসমযোজী নয়, মানে আয়নিক, মানে আয়নীয় যৌগ। হ্যাঁ, মানে কথাটা হ্যাঁ, আর একটু ভালো করে বললে পারে যে সোডিয়াম আয়োডাইডের সমযোজী নেচারটা একটু বেশি দেন সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড সোডিয়াম ব্রোমাইড। Now now the sole question of this discussion is, or must be, like, why sodium iodide is much more homogeneous than sodium bromide or sodium chloride. হ্যাঁ, কেন সমযোজী, মানে তার কারণ ওরা ওখানে ইলেকট্রন শেয়ার করছে, ইলেকট্রন দিয়ে দিচ্ছে না সরাসরি, সেই কারণে। না মানে, আরে বাবা, সেটা তো সমযোজীর প্রশ্ন, কিন্তু তুই কি করে প্রুভ করবি যে সোডিয়াম আয়োডাইড সমযোজী, বাকিটা সমযোজী নয়? তার কারণ মানে এরা ভেঙে গেলে আয়ন হয় না, মানে এটা হতে হতে পারে নাকি? তুই কি এটা প্রমাণ করতে পারবি আয়ন হয় না? মানে যদি ভেঙে গেলে আয়ন নাই হতো, তাহলে আমরা যেখান থেকে এটা জিজ্ঞেস করেছিলাম যে ফিঙ্কেলস্টাইন রিয়েকশনে তাহলে এই আই মাইনাস তো পাচ্ছে কোথা থেকে? মানে ওখানে তো ক্যাটাগরিক্যালি আই মাইনাস তৈরি হচ্ছে, সেই আই মাইনাস নিউক্লিওফাইল হিসেবে কাজ করে ওকে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করছে। না, ইফ ইউ আর সেইং দ্যাট ওখানে ওটা ভাঙে না, তার মানে আই মাইনাস আসারই কথা না। হুম। তাহলে আকারের জন্য হতে বল 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 বল। হ্যাঁ, এটা এটা তাহলে সাইজের জন্যই হবে যে আহ, এত বড় অ্যানায়নকে মানে ট্যাকেল করা সম্ভব না, এরকম কিছু ব্যাপার নাকি, যে ভেঙে যাচ্ছে তাড়াতাড়ি ওর জন্য? আহ, না না, এরকম নয়। মানে আলটিমেটলি কি হবে তো এরকম যদি বলতে পারিস, ট্যাকেল করতে পারছে না, ঠিক ওরকম নয় ব্যাপারটা। ঠিক আছে, সেটা হচ্ছে যে বেসিক্যালি এটা পোলারাইজেশনের সঙ্গে রিলেটেড। ঠিক আছে। হ্যাঁ, যে জান্স রুল বলে একটা জিনিস হয়, মনে আছে? হ্যাঁ, নামটা তো মনে আছে, কিন্তু কিভাবে বুঝেছি, মানে মনে পড়ে যাবে। জান্স রুল, এটা একটা আরবিটারি রুল। মানে রুলটা আরবিটারি, বাট বেসিসটা ক্লিয়ার। যেটা বলে যে আমরা বলেছিলাম যে কোনো বন্ড 100% আয়নিক বা 100% কোভ্যালেন্ট হয় না। এভরি আয়নিক বন্ড হ্যাভ সাম পার্সেন্টেজ অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার। তার থেকেও বড় সত্যি হচ্ছে এভরি কোভ্যালেন্ট বন্ড হ্যাভ সাম কাইন্ড অফ আয়নিক ক্যারেক্টার। ঠিক আছে। সো এবার আমরা সেটাকে ক্যাটাগরাইজ কি করে বলি? সেটা বলি যে মোদ্দা কথা হচ্ছে পোলারাইজিবিলিটি। পোলারাইজিবিলিটি কি না, বেসিক্যালি ধর একটা অ্যাটম আছে, তার যদি ইলেকট্রন ডেন্সিটিটা এটা হয়, তাহলে এই ইলেকট্রন ডেন্সিটিটাকে ডিফর্ম করার যে ক্ষমতা, সেটাকে আমরা পোলারাইজিবিলিটি বলি। তো পোলারাইজিবিলিটি মানে ইংরেজিটা ঠিক করে বুঝলেই হয়ে যায় যে পোলারাইজেশন মানে হচ্ছে দুটো পোল তৈরি করা, আর সেটা করতে হুম। পারে যে, সেটা করতে পারার যে ক্ষমতা, সেটাই হচ্ছে পোলারাইজিবিলিটি। ঠিক আছে। হ্যাঁ। সো হুম। ইলেকট্রন ক্লাউডকে ডিস্টর্ট করতে পারার ক্ষমতা, ডিস্টর্ট করতে পারা মানে হচ্ছে বেসিক্যালি এখানে ধর একটা ধর ধর এটা নিউক্লিয়াস আছে আর তার পাশে ইলেকট্রন আছে। বেসিক্যালি তুই যদি এটাকে ডিফর্ম করিস, তাহলে একদিকে ইলেকট্রনের ডেন্সিটি বেশি বেড়ে যাবে আর নিউক্লিয়াস একদিকে পড়ে থাকবে। সো এসেনশিয়ালি তুই বেসিক্যালি একটা ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ চার্জ তৈরি করবি। দিস ইজ দ্য পোলারাইজেশন থিং। ঠিক আছে। সো ডিস্টরশন অফ ইলেকট্রন ক্লাউড, এইটা যে বেটার করতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে যে পোলারাইজিবিলিটি বলে। এবার এটা কি করে হয়? অবভিয়াসলি চার্জ ডেন্সিটির উপর ডিপেন্ড করে। ঠিক আছে। এবং বেসিক্যালি তুই ভাব, তার মানে যে এই পোলারাইজেশনটা যখনই বেশি হবে, ঠিক আছে, হ্যাঁ,
যখনই এই এই পোলারাইজেশনটা বেশি হবে, হ্যাঁ, সেইটা হচ্ছে যে আলটিমেটলি কোভ্যালেন্ট বন্ডকে বেশি ইয়ে করবে। ঠিক আছে, তার কারণ খেয়াল করে দেখ যে কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে ইলেকট্রন ডেন্সিটিটা শেয়ার্ড হবে। এই সবগুলো তো একটু একটু বলছি, কিন্তু মানে তুই যেগুলো বলছিস সেগুলো কোনো মিনিং ছিল না, তার কারণ হচ্ছে তুই অনেকগুলো ফ্যাক্টর ছুড়ে ছুড়ে দিচ্ছিস। তো বেসিক্যালি the greater মানে where there is a greater polarization there is higher percentage of covalent character। ঠিক আছে, হুম, বোঝা যাচ্ছে কি বলছি? হুম হুম হ্যাঁ, so we can say that high polarizability polarization বলে high polarization is necessarily means higher covalent character। ঠিক আছে, higher covalent character। ঠিক আছে, এবার এটা কি করে হয় না, হাই পোলারাইজেশন তখনই হতে পারে যদি ক্যাটায়নের ক্ষেত্রে দেখি। তার মানে ক্যাটায়নটা যেটা, সেই ক্যাটায়নটার চার্জ ডেন্সিটি বেশি হতে হবে। ঠিক আছে, ক্যাটায়নের ক্ষেত্রে হাই চার্জ ডেন্সিটি, তবেই তো সে অ্যানায়নের ইলেকট্রনিক ক্লাউডটাকে বেশি ডিফর্ম করতে পারবে, তাই না? হুম হুম। তা হাই চার্জ ডেন্সিটি ক্যাটায়নের এর মানে কি? তার মানে হচ্ছে নিশ্চয়ই আইদার ক্যাটায়নটা লোয়ার সাইজ হতে হবে, যত লোয়ার সাইজ হবে আর হায়ার চার্জ হবে। ঠিক আছে, CHARG। ঠিক আছে, মানে বেসিক্যালি ফাজেনস রুল যেটা বলে, তুই যদি ফাজেনস রুলের একদম টেকনিক্যাল ইয়েটা দেখিস, মানে পয়েন্ট গুলো দেখিস, তাহলে তুই দেখতে পাবি যে ওখানে বলা হয় লোয়ার দ্য সাইজ অফ ক্যাটায়ন হায়ার দ্য চার্জ অফ ক্যাটায়ন মোর হায়ার পার্সেন্টেজ অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার। ঠিক আছে, আর অ্যানায়নের ক্ষেত্রে গল্পটা কি হবে? এই সবুজটা খুব ভালো সবুজ না। অ্যানায়নের ক্ষেত্রে কি হবে? ভাব যে অ্যানায়নের ইলেকট্রনিক ক্লাউডটাই তো ডিফর্ম হবে আলটিমেটলি। তাহলে অ্যানায়নের ইলেকট্রনিক ক্লাউডটা তখনই ভালো ডিফর্ম হতে পারবে যদি অ্যানায়নের চার্জ ডেন্সিটি কম হয়। মানে রাদার চার্জ ডেন্সিটি দিয়ে এটা বলার থেকে ভালো হচ্ছে যে মানে হাইলি পোলারাইজেবল অ্যানায়ন যদি হয়, হাইলি পোলারাইজেবল অ্যানায়ন, সেটা কি করে হতে পারে? নিশ্চয়ই যদি যে অ্যানায়নটা থাকবে, ধর এটা অ্যানায়নটার ছবিটা আসছি, যদি এর ইলেকট্রন ক্লাউডটার উপর এর নিউক্লিয়াসের কন্ট্রোল অনেক কম হয়, তবেই তো এটাকে বেটার পোলারাইজ করা যাবে। হুম হুম। তো এক নম্বর হচ্ছে এক্ষেত্রেও চার্জ হাই থাকতে হবে, কিন্তু এক্ষেত্রে সাইজটা যত বিগার হবে তত বেটার। সো অ্যানায়নের ক্ষেত্রে পয়েন্ট দুটো হয়ে গেল, হায়ার দ্য সাইজ অফ দ্য অ্যানায়ন, হায়ার দ্য সাইজ অফ দ্য অ্যানায়ন, আর এটা হচ্ছে তোর হায়ার দ্য চার্জ অফ অ্যানায়ন। ঠিক আছে, চার্জ অফ অ্যানায়ন, এই চারটে পয়েন্টকেই হাইজেনস রুল বলা হয়। ঠিক আছে, সো হায়ার দ্য সরি লোয়ার দ্য সাইজ অফ হায়ার দ্য চার্জ অফ ক্যাটায়ন মোর কোভ্যালেন্ট ক্যারেক্টার, হায়ার দ্য সাইজ অফ অ্যানায়ন হায়ার দ্য চার্জ অফ অ্যানায়ন মোর কোভ্যালেন্ট ক্যারেক্টার। এবার আমরা যেটাকে কম্পেয়ার করছি সে তাদের দিকে যদি তাকাই, আমার কাছে আছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড। অবশ্যই এখানে ক্যাটায়ন নিয়ে কথা বলার কোনো মানে নেই, প্রত্যেকই সোডিয়াম। এবং চার্জ নিয়ে কথা বলার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকে সোডিয়াম প্লাস অথবা এক্স মাইনাস। তাহলে একমাত্র ডিটারমাইনিং ফ্যাক্টর হচ্ছে সাইজ অফ দ্য অ্যানন। অ্যাজ উই সি দ্যাট সাইজ অফ I minus will be much much greater than Br minus than chlorine minus. So obviously iodide যেখানে ইনভলভ থাকবে, অর্থাৎ সোডিয়াম আয়োডাইড হ্যাজ মোর কোভ্যালেন্ট ক্যারেক্টার। বোঝা গেল? হুম এইটা হচ্ছে এক্সপেনশন বেসিক্যালি।
দ্যাট ইজ ওয়াই ওটা অ্যাসিটোন আর ইয়ের মধ্যে বেশি। যাই হোক, তানিশা বোঝা গেছে? হুম হুম, বুঝেছি। বেশ। হ্যাঁ, তো এবার আমরা লাস্ট পড়েছিলাম সিঙ্ক্রোনাইজেশনই পড়েছিলাম। এবার আমাদেরকে যেটা পড়তে হবে, যেটাকে বলা হয় যে রেডিও সিলেক্টিভিটি অফ হ্যালোজিনেশন, ঠিক আছে? হ্যাঁ, সো হোয়াট উই আর নাও স্টাডিং ইজ রেডিও সিলেক্টিভিটি অফ ক্লোরিনেশন অ্যান্ড ব্রোমিনেশন, ঠিক আছে? CHLOR, chlorination and bromination, regioselectivity. রেডিওসিলেক্ট করার মানে, রেডিও সিলেক্টিভিটি হচ্ছে, বুঝলি, সিলেক্টিভিটি রেডিও সিলেক্টিভিটি কথার মানে হচ্ছে রিজিয়ন স্পেসিফিক। অর্থাৎ কোন একটা পার্টিকুলার রিজিয়নে একটা রিয়াকশন কতটা রিয়াকশনটা করতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে রেডিও সিলেক্টিভিটি প্রশ্ন, ঠিক সেখান থেকে। হুম, সে তো জানি না, আমিও তো দেখছি, দাঁড়া। শোনা যাচ্ছে আমাকে? হ্যালো? হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার মানে কোনো কারণে দেখলাম বেরিয়ে, আমি লিখতে লিখতে দেখলাম সব বেরিয়ে বুড়িয়ে গেল। দাঁড়া এক second। উম, উম, হ্যাঁ, সো আমরা রেডিও সিলেক্টিভিটির কথা বলছিলাম। রেডিও সিলেক্টিভিটি ইজ বেসিক্যালি রিজিয়ন, একটা রিয়াকশন কোন একটা পার্টিকুলার রিজিয়ন কতটা রিজিয়ন স্পেসিফিক, দ্যাট ইজ কল রেডিও সিলেক্টিভিটি। হ্যাঁ, তো এই রেডিও সিলেক্টিভিটি নিয়ে আমরা ইন জেনারেল কথা বলবো, তারপরে আমরা একটা কম্পারিজন করব ওভারঅল দ্য ক্লোরিনেশন এবং ব্রোমিনেশন এর এর সিলেক্টিভিটি নিয়ে,
ঠিক আছে, মানে সেটা আমি বলছি, আমি এই সিলেক্টিভিটি রেসপেক্টে ক্লোরিনেশন আর ব্রোমিনেশনকে কেন কিভাবে কম্পেয়ার করবো সেটাও দেখবো। এবং সেখানে আমরা যেটা যেটা লাইটের গোটা জিনিসটা দেখবো সেটার নাম হচ্ছে যে ইন লাইট অফ হ্যামন্ড পস্টুলেট। ঠিক আছে, ঠিক আছে, পস্টুলেট মানে আমরা ভুল লিখলাম, পস্টু পস্টুলেট, ঠিক আছে, হ্যামন্ড পস্টুলেট। এবার এই যে হ্যামন্ড পস্টুলেটের রেসপেক্টে দেখবো, তাহলে এই রেডিও সিলেক্টিভিটির গল্পটা শুরু করার আগে আমরা আগে হ্যামন্ড পস্টুলেট ব্যাপারটা কি সেটা একটু দেখে নিই। এবং তোদের দেখবি এই হ্যামন্ড পস্টুলেটটা আলাদা করে মেনশনও করা আছে, দেখবি সিলেবাসে যে হ্যামন্ড পস্টুলেট একবার পড়তে হবে সেটা বলা আছে, তারপরে আবার বলা আছে যে রেডিও সিলেক্টিভিটি মানে ওই কি জানো বেশ লাইনটা ভুলে গেলাম, দেখি দেখি যে এটা তোদের সিলেবাস, এই যে দেখ এখানে লেখা আছে এমন পস্টুলেট, আবার এখানে লেখা আছে যে স্টিরিওকেমিক্যাল ফিচার রিঅ্যাক্টিভিটি এন্ড সিলেক্টিভিটি প্রিন্সিপাল ইন দ্য লাইট অফ হ্যামন্ড পস্টুলেট। ঠিক আছে, মানে হ্যামন্ড পস্টুলেটটা গুরুত্বপূর্ণ, তোদের তোদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, এমনিও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো হ্যামন্ড পস্টুলেট অ্যাকচুয়ালি বলে, আমি স্টেটমেন্টটা লেখার আগে আমি বেসিক কি এটা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা তো রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রাম সম্পর্কে খানিক জানি। ঠিক আছে, একটু ল্যাগ করছে মনে হচ্ছে কোনো কারণে, করার কথা না। তোমার কথাটার সাথে না স্ক্রিনটা পরে পরে আসছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, একটু ল্যাগ করছে, আমি একটু টেস্ট করি দাঁড়া কতক্ষণ ল্যাগ হচ্ছে, 1 2 3 4, মোটামুটি 2 সেকেন্ড বা 1 সেকেন্ডের একটু বেশি ল্যাগ হচ্ছে। আই ডোন্ট নো আই দিস হ্যাপেনিং। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে লিভ করে ঢুকতে হবে। হ্যাঁ, আচ্ছা, 1 2 3, হ্যাঁ ঠিক আছে। এটা বেসিক্যালি জুমের অ্যালগোরিদমে সম্ভবত একটা গন্ডগোল আছে, মানে গন্ডগোল না বোধহয়, এটা একটা অন্য কোনো বিগার সুবিধা দেয় তাই জন্য ওরা রেখেছে। সেটা হচ্ছে যে ধর তোর নেটওয়ার্ক ডিলে করলো, এবার যে পরিমাণ ইনফরমেশন ওর কাছে গেল, এবার ওই ইনফরমেশনটা ও না মানে লিনিয়ারলি স্ট্রেচ করে। গুগল মিটে আমি অনেকদিন যদিও গুগল মিটে ক্লাস করাই না, বাট গুগল মিটে যেটা হয় হতো আর কি অ্যাটলিস্ট, সেটা হচ্ছে যে যদি তোর কাছে নেটওয়ার্ক ল্যাগ হয় তারপরে যে নেটওয়ার্কটা ঠিক জায়গায় আসবে, ও একটা মানে স্ট্রেচ করে মানে নন লিনিয়ারলি স্ট্রেচ করে ওই জায়গার শব্দটুকু ভালো শুনতে পাওয়া যায় না, মানে ইটস লাইক একটা একটা মেকানিক্যাল একটা সাউন্ড একটা হয়ে গিয়ে হয়ে যায়। বাট ওটা ওই নেটটা ঠিক হওয়ার পর একটা ধর 1 মিনিট মানে কয়েক 2 4 সেকেন্ডের জন্য হলো, ল্যাগটা ক্লিয়ার হয়ে গেল। এক্ষেত্রে সেটা হয় না, ফলে ওয়ান্স দেয়ার ইজ এ নেটওয়ার্ক ডিলে, দ্যাট ডিলে উইল ট্রান্সফর্ম লাইক লিনিয়ারলি ট্রান্সফর্ম করে আর কি, ফলে ওই লিভ করে বেরিয়ে গিয়ে আবার ঢুকতে হয়, এটা প্রবলেম মানে। যাই হোক, হ্যামন্ড পস্টুলেট, হ্যাঁ হ্যামন্ড পস্টুলেট ব্যাপারটা কি আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম তো একটু একটু বুঝি, তো সেই এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম থেকেই চিন্তা করা যায়। ঠিক আছে,
তো এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আমরা যদি ভাবি যে ধর এটা একটা রিয়াকশন আছে, হুম, তো এখানে রিয়াক্ট্যান্ট, এর কোথাও একটা প্রোডাক্ট থাকবে, মানে দুটো অপশন হতে পারে, এখানে একটা প্রোডাক্ট হতে পারে, এখানে একটা প্রোডাক্ট হতে পারে। এটা হচ্ছে, যদি এখানে প্রোডাক্ট হয় দ্যাট রিয়াকশন উইল বি এন্ডোথার্মিক, আর যদি এখানে প্রোডাক্ট হয় তাহলে হচ্ছে এক্সোথার্মিক। ঠিক আছে, এবার আমরা আলোচনার সুবিধার্থে ধরে নিই যে এই রিয়াকশনটা এন্ডো বা এক্সো যাই হোক না কেন সেটা একটা পার্টিকুলার ট্রানজিশন স্টেট দিয়েই যাবে আর কি। ঠিক আছে, তো এই গেল আর এই গেল। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা আগের দিন এটা খানিকটা কথা বলছিলাম, আগের ক্লাসে না তারও আগের ক্লাসে, যে হোয়াট ইজ ট্রানজিশন স্টেট। আমরা সেখানে কি বলছিলাম যে মলিকুলটার একটা ট্রান্সফরমেশন হচ্ছে, এবং মলিকুলটা একটা এনার্জি মিনিমামে ছিল, ওই জন্য আমরা এইটাকে, এই যে এটা আমাদেরকে অনেকে জিজ্ঞেস করতে ছোটবেলায়, কিছু কিছু কেউ কেউ, এবং যে এই ভালো বইগুলোর আম, ছবিতে এইখানে এই জায়গাটা এরকম দেখায় কেন? ঠিক আছে, হ্যাঁ, তো এটা দেখায় এই কারণে, কারণ ওই যে এই যে লেনার্ড জোন্স পোটেনশিয়াল তুই যদি খেয়াল করিস, এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, অর্থাৎ মলিকুলটা এই একটা এনার্জি মিনিমামের মধ্যে ফ্লাকচুয়েট করছিল। ইটস নট এ পয়েন্ট, ইটস নট এ পার্টিকুলার পয়েন্ট, ইটস এ ইকুইলিব্রিয়া। ওইটা বোঝানোর জন্য অ্যাকচুয়াল ছবিতে এরকম জিনিসটা আঁকা উচিত। ঠিক আছে, এবার তুই যখন একটা রিয়াকশন করছিস, তুই অ্যাকচুয়ালি মলিকুলটাকে ফার ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম শিফট করছিস। এবার যখন ফার ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম শিফট করবি, ও আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছাচ্ছি ডাজেন্ট ম্যাটার, ওর এনার্জি বাড়তে হবে। বাট যেহেতু রিয়াকশনটা একটা স্টেবল স্টেট থেকে আরেকটা স্টেবল স্টেটে গিয়ে পৌঁছবে, ফলে ওকে একটা এনার্জি ম্যাক্সিমা দিয়ে যেতে হবে, দ্যাট ম্যাক্সিমা ইজ কল্ড ট্রানজিশন স্টেট। ঠিক আছে, অ্যাকচুয়ালি ট্রানজিশন স্টেট এটাও, মানে আমি যদি অন্য কালার ইউজ করি, সামথিং লাইক, ট্রানজিশন স্টেট এখানেও আছে, ট্রানজিশন স্টেট এখানেও আছে, ট্রানজিশন স্টেট এখানেও আছে। বাট আমি কোনটাকে, আমি আলটিমেট একটা, যদি আমাকে একটা পার্টিকুলার জিনিস নিয়ে ডিসকাস করতে হয়, সেটা কোনটা, না যেটা হাইয়েস্ট এনার্জি, সেই জন্য ওই হাইয়েস্ট এনার্জিটাকে আমরা ট্রানজিশন স্টেট বলে আসি। এখন এবার ওই যে হাইপোথেটিক্যাল স্টেটটা, যেটা সবচেয়ে হাইয়েস্ট এনার্জি, সেই স্টেটটা স্ট্রাকচার যদি আমি জানতে পারি, বা স্ট্রাকচার সম্পর্কে যদি আমি আইডিয়া করতে পারি, তাহলে ইট উইল গিভ মি ইনর্মাস অ্যামাউন্ট অফ ইনফরমেশন, যেটা আমার রিয়াকশনটার কোর্স প্রেডিক্ট করতে কাজে লাগে। ঠিক আছে, তো হ্যামন্ড পস্টুলেট সামথিং এরকম একটা জিনিস বলছে, এই ট্রানজিশন স্টেটের স্ট্রাকচার সম্পর্কে হ্যামন্ড পস্টুলেট অ্যাকচুয়ালি তোকে ইনফরমেশন দিচ্ছে। স্টেটমেন্ট যেগুলো স্ট্যান্ডার্ড বইতে স্টেটমেন্ট থাকে, আমি যে স্টেটমেন্টটা রিড আউট করছি সেটা ক্লেডেনের বইতে আছে, মোরাললেস অন্য বইগুলোতে একই রকম স্টেটমেন্ট থাকে আর কি, একটু এদিক ওদিক থাকতো। সেটা হচ্ছে যে আমি লিখেও দেবো স্টেটমেন্টটা। The Hammond postulate gives information about the structure of transition state. It says that two states that interconvert directly or directly linked in a reaction profile diagram, and that are close in energy, are also similar in structure. So the transition state will be most likely the uh, the starting material or intermediate or product if it is close in energy to one of these observable structure. ঠিক আছে, অর্থাৎ এসেনশিয়ালি যেটা বলছে হ্যামন্ড পস্টুলেট, সেটা হচ্ছে যে ট্রানজিশন স্টেটের স্ট্রাকচারটা ক্লোজলি রিজেম্বল করবে সে, কারণ ট্রানজিশন স্টেট তো তুই হাতে পাবি না, তুই হাতে পাবি কি, ওই জন্য বলছে অবজারভেবল স্ট্রাকচার। তো অবজারভেবল স্ট্রাকচার কারা, না অবজারভেবল স্ট্রাকচার হচ্ছে এরা, বেসিক্যালি এরা, এটা, এটা, এগুলো হচ্ছে অবজারভেবল স্ট্রাকচার। এদেরকে তুই হাতে পেয়ে এদের স্ট্রাকচার ডিটারমাইন করতে পারছিস। সবসময় পারিস আমি তা বলতে পারি না, কোন একটা ইন্টারমিডিয়েট হলে আমরা স্ট্রাকচার ডিটারমাইন করতে নাও পারি, বাট দোজ আর অবজারভেবল স্ট্রাকচার, তারা অ্যাকচুয়ালি রিয়েলিটিতে এক্সিস্ট করে। ট্রানজিশন স্টেট কিন্তু রিয়েলিটিতে এক্সিস্ট করে না, ইটস হাইপোথেটিক্যাল স্ট্রাকচার। না ওই হাইপোথেটিক্যাল স্ট্রাকচার সম্পর্কে কমেন্ট পেতে গেলে ও বলছে যে ট্রানজিশন স্টেট অ্যাকচুয়ালি এই অবজারভেবল স্ট্রাকচার গুলোর থেকে যার থেকে সবচেয়ে এনার্জেটিক্যালি ক্লোজ হবে, ওর ক্ষেত্রে মানে ট্রানজিশন স্টেটের স্ট্রাকচার সেই অবজারভেবল স্ট্রাকচারটার সাথে রিজেম্বল হবে, ক্লোজ হবে। এবার এইটা খুব আহামরি কিছু নয়, কিন্তু তুই একটু চিন্তা করে দেখ যে একটা মলিকুল একটা স্টেবল স্টেট থেকে খানিকটা ডিফর্ম হচ্ছে বলে তার এনার্জি বাড়ছে, গিয়ে আলটিমেটলি সে একটা এনার্জি পিক দিয়ে আরেক জায়গায় গিয়ে নামছে। অবভিয়াসলি
ওর থেকে এনার্জেটিক্যালি যেটা কাছাকাছি আছে দ্যাট মিনস যে মানে সবচেয়ে বড় কথা, এটা কোনো মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্ষেত্রে ঠিক না, কিন্তু যখন একটা পার্টিকুলার রিয়াকশন দিয়ে তারা বা একটা পার্টিকুলার প্রসেস দিয়ে তারা লিঙ্ক, ওই জন্যই ফার্স্ট লাইনটাতেই বলে দিচ্ছে যে কোথায় বললাম, এই যে ইট সেজ দ্যাট টু স্টেটস দ্যাট আর ইন্টার কনভার্ট ডাইরেক্টলি অর, মানে এটার মানে কি, মানে হচ্ছে যে ডাইরেক্টলি লিঙ্ক ইন এ রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রাম। সো যদি রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রামের দুটো স্টেট, দুটো অবজারভেবল স্ট্রাকচার ডাইরেক্টলি লিঙ্কড হয়, তাহলে ওর মধ্যে দিয়ে যে হায়ার এনার্জি পিকটা দিয়ে ওকে যেতে হবে, তার স্ট্রাকচারটা বেসিক্যালি তারই সঙ্গে বেশি ক্লোজ রিজেম্বল হবে যে এনার্জেটিক্যালি ওর কাছাকাছি আছে। বোঝাতে পারছি আমি? মানে আমি যদি এই আগের দিনের সেই এক্সাম্পলটা চলে যাই, যে তুই বিছানায় শুয়েছিলি, তোর পাশের ঘরেও একটা বিছানা আছে, আর একটু কোজি বিছানা, এসি আছে, ইত্যাদি আছে, কিন্তু তোকে বিছানা থেকে মানে ওই ঘরের স্টেটটা আমি যদি ধরে নিই, এটা আমি এক্সোথার্মিক রিয়াকশনের কথা বলছি, যেখানে ফাইনাল স্টেটটা ইনিশিয়াল স্টেটের থেকে বেশি স্টেবল এনার্জেটিক্যালি। বাট ইট ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার যে তোকে আলটিমেটলি এখান থেকে ওখানে যেতে গেলে তোকে যে রাস্তা দিয়ে যেতে হবে, সেটা এই দুটো স্টেটের থেকে এনার্জি বেশি। বাট দেয়ার উইল বি আ পিক, অর্থাৎ তুই খাট থেকে নামলি, নেমে হেঁটে হেঁটে যাচ্ছিস, গিয়ে হয়তো মাঝপথে একটা জায়গা থাকবে যেখানে তোকে দরজাটা খুলতে হবে, ঠিক আছে? হ্যাঁ। সো এর মাঝে কোনো একটা পয়েন্ট থাকবে, যে পয়েন্টটা হচ্ছে তোর অ্যাকচুয়ালি সবচেয়ে এনার্জেটিক্যালি হাই, ঠিক আছে? মানে খাটের এক্সাম্পলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আহ, যেখানে এমন একটা পয়েন্টে তুই দাঁড়িয়ে থাকবি যেখান থেকে তোর এই খাটের দূরত্ব, মানে যেখান থেকে তোর যে কোনো একটা স্টেটে যেতে গেলে পরে বেশ অনেকটা ইয়ে যেতে হবে, এবং আমরা যদি লিনিয়ারলি ভাবি তাহলে মোস্ট প্রবাবলি ওটা ওই খাট, এই ঘরের খাট থেকে ওই ঘরের খাটের মাঝামাঝি ডিস্টেন্সে হবে আর কি। কারণ তখন তুই মাঝে থাকবি, তখন তোকে যে কোনো একদিকে কোলাপস করতে গেলে ইকুয়াল অ্যামাউন্ট অফ যেতে হবে। কিন্তু যদি তুই পাথটাকে নন লিনিয়ার ভাবিস, তাহলে মাঝামাঝি থেকে শিফট করতে পারে কোনো একটা দিকে, ঠিক আছে? বোঝাতে পারছি কিনা কঠিন হয়ে যাচ্ছে? পাচ্ছি। হুম হুম, বুঝেছি। হ্যাঁ। হ্যাঁ, তো এবার তাহলে বেসিক্যালি আমি যদি চিন্তা করি যে তার মানে ওই যে এনার্জি পিকটা, মানে যেখানে দাঁড়িয়ে আমার যে কোনো দুটো স্টেটই মানে বেশ ইয়েতে, এখন প্রশ্ন হচ্ছে যে যদি অ্যাকচুয়াল সিস্টেমটা ওরম লিনিয়ার নয়, নন লিনিয়ার, তা নন লিনিয়ার যদি হয় তাহলে কোনো একটা অবজারভেবল স্টেট আমার ওই হাই এনার্জি হাইপোথেটিক্যাল স্টেটটার কাছে হবে। যদি কাছে হয় তাহলে অবভিয়াসলি সেই স্টেটটাই আমার ট্রানজিশন স্টেটটার নেচারকে ডিকটেট করবে। মানে আমি যদি আমার রাস্তাটা যদি নন লিনিয়ার হয়, এবং আমি যদি দেখি যে আমার এই খাট থেকে ওই খাটে যাওয়ার মাঝখানে একটা পাহাড় আছে, তাহলে আমি প্রথমে পাহাড়ে উঠলাম 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 উঠলাম, তারপর একটা পয়েন্টে গিয়ে দেখলাম আমি পাহাড়ের চূড়ায়, তাহলে আমি আমি এই এসি ছাড়া খাটে নামি আর ওই বড়লোকি খাটে নামি, ইকুয়াল ক্ষেত্রে আমাকে পাহাড় থেকে নামতে হবে, মানে আমি এবার এনার্জি পিকে পৌঁছে গেছি। কিন্তু এই এনার্জি পিকটা থেকে ওই দিকে নামাটা অনেক কম, এই দিকে নামাটা অনেক বেশি, ঠিক আছে? তার মানে আমার ওই কোজি রুমটা আমার ওই ট্রানজিশন স্টেটের খুব কাছাকাছি আছে, তাহলে আমি ওখান থেকে, তা বুঝতে পারছি যে তাহলে তুই ওইখানের যে নেচারটা, এবার তুই এটাকে গোটা জিনিসটাকে কন্টিনিউয়াস ভাব, যে তার মানে তুই যখন ওই ঘরের এসি ঘরের দরজার সামনে গিয়ে পৌঁছেছিস, তখন ওখানে গিয়ে তুই এসির হাওয়া খানিক ঠান্ডা ঠান্ডা পেতে শুরু করছিস। এই যেটা হয় না যে বিশাল বা ইত্যাদির দরজার পাশ দিয়ে গেলে পরে, মানে অনেক সময় গরমে আমরা ওরকম দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি যে একটা ঠান্ডা হাওয়া ঢুকবে, ঠান্ডা হাওয়া পাওয়া যাবে, খানিকটা একটা মানে বেসিক একটা রিল্যাক্সেশন হবে, ঠিক আছে? এটাও তাই, মানে এটা এমন কিছু জটিল ব্যাপার নয়, একটা কন্টিনিউয়াল স্টেট আছে, তার মধ্যে এনার্জেটিক্যালি যে কোনো দুটো স্টেট এনার্জেটিক্যালি যখন কাছে থাকবে তাদের মধ্যে স্ট্রাকচারাল রিজেম্বলস থাকবে। বিকজ তুই ওই গ্রাফটা করছিস, আমরা আগের দিনই বলছিলাম যে এই গ্রাফটার এই বরাবর থাকে রিয়াকশন কোঅর্ডিনেট। রিয়াকশন কোঅর্ডিনেট মানে হচ্ছে কোনো একটা প্যারামিটার যেটা চেঞ্জ হচ্ছে থ্রুআউট দ্য রিয়াকশন কোর্স, আর এই বরাবর থাকে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? সো নেসেসারিলি তুই গ্রাফটাকে করছিস এইভাবে, একটা টু ভেরিয়েবল গ্রাফ, যার একটা ভেরিয়েবল বা রেদার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে বেসিক্যালি তোর কোনো একটা প্যারামিটার যেটা চেঞ্জ হচ্ছে, এবং তার রেসপেক্টে এনার্জি কি চেঞ্জ হচ্ছে। তার মানে যদি স্টেট, দুটো স্টেট এনার্জেটিক্যালি ক্লোজ হয়, তার মানে তাদের ওই চেঞ্জটা, মানে তাদের ওই পার্টিকুলার প্যারামিটারটার চেঞ্জটা মিনিমাম, তাই না? নেসেসারিলি সেটাই বলছে। তো এরকম এনার্জেটিক্যাল, তো হ্যামন পস্টুলেট বেসিক্যালি এই জিনিসটা করছে, যেটাকে এক লাইনে বলতে গেলে যে অবজারভেবল স্টেটের ক্লোজারে ট্রানজিশন স্টেট থাকবে, ট্রানজিশন স্টেটটা তার মতো দেখতে হবে। বোঝা গেল? সো ইন ওয়ান লাইন, in one line, Hammond postulate will be
will be something like যে in reaction dynamics, to observe if two observable states are related by energy profile diagram. An energy profile diagram মানে কি? A two variable graph where independent where potential energy of the system is depicted as a function of some physical change, physical dynamical change, namely reaction coordinate. ঠিক আছে, এটা যদি এরকম হয় যে if two observable states are related by an energy profile diagram, that means this is this, then অন্য কালি দিয়ে লিখি, then the structure or then the structure of the transition step will be closely resemble to the energetically closer observable state. বোঝা গেল? এই হচ্ছে গল্প হ্যামন পস্টুলেট। বল হুম। কোনো প্রশ্ন থাকলে হ্যামন পস্টুলেটে। কি বলছিস, হুম হুম করছিস? না, হুহু না। হুম। কিছু প্রশ্ন আছে কি, নাহলে এগোবো? না না, এগো এগো, ঠিক আছে। আচ্ছা, তো এইবার আমরা যে প্রশ্নটা দিতে চাইছি যেটা হচ্ছে যে রেডিও সিলেক্টিভিটি অফ ক্লোরিনেশন নিয়ে কথা বলতে চাইছি, ঠিক আছে? সো রেডিও সিলেক্টিভিটি অফ ক্লোরিনেশন, ঠিক আছে? Cl2H9, ঠিক আছে? এটা এখানে দেখ দুটো ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যালি অ্যাক্টিভ হাইড্রোজেন রয়েছে। একটা হচ্ছে এইটা, বাবা, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইগুলো, এগুলো সব সিমিলার, ঠিক আছে? হুম। তো আমরা যদি একটু মনে করে রাখতে পারি, সেটা হচ্ছে যে এর আগে আমরা যখন অ্যাকচুয়াল স্টেপ গুলো দেখছিলাম আগের ক্লাসে, তখন আমরা দেখেছিলাম যে বেসিক্যালি এই হ্যালোজেনেশন অফ মানে ফ্রি রেডিক্যাল হ্যালোজেনেশনের দুটো স্টেপ হয়। মনে আছে কি কি স্টেপ? ফ্রি রেডিক্যাল হ্যালোজেনেশন মনে আছে কি কি স্টেপ? হ্যালো? কিরে বল, মনে থাকলে বল, না মনে থাকলেও বল, যা ইচ্ছে বল, কিন্তু কিছু একটা বল।
আমাকে আমার শোনা যাচ্ছে না, শোনাতে যাচ্ছে। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো। আমি বললাম, না বললাম, শুনতে পেলে না? না, শুনতে পাইনি। আর আকাশেরও কিছু শুনতে পাইনি। হলো না, আমি বেরিয়ে গেছিলাম, জানি কি হলো। কখন থেকে বেরিয়ে গেছিস, কোন সময় থেকে? এই তো ধরো, মানে তুমি কি এটা বেশ প্রশ্ন করার আগে প্রশ্ন করছো, সেই হ্যাঁ, সময় আমি আমি প্রশ্ন করলাম বেরিয়ে যে গেছি। ফ্রি রেডিক্যাল হ্যালোজিনেশন যে মেকানিজম আগের দিন বলেছিলাম যে কি মেকানিজমে হয়, সেটার কি কি স্টেপ ছিল মনে আছে? নেই মনে, ভেরি গুড। দুটো স্টেপ ছিল। 1 নম্বর স্টেপ এটা হচ্ছে, হিট ছিল তো, মানে একটা তো গরম হিট দিতে হতো। না হিট ফিট দিতে হতো না, মানে সেটা তো ফ্রি রেডিক্যাল ইনিশিয়েশনের আইদার তুই হিট দিয়ে করবি অথবা ফটোকেমিক্যালি করবি। আম, কিন্তু আমি বলছি যে ফ্রি রেডিক্যাল হ্যালোজিনেশন কোন কি কি স্টেপ দিয়ে হতো সেটা দেখে মানে আসা উচিত প্রথমে ছিল। আমরা হাইড্রোজেনটাকে সরিয়ে করতাম, মানে হাইড্রোজেনটাকে বার প্রথম, করতে হতো। হ্যাঁ প্রথম স্টেপ হচ্ছে যে ফ্রি রেডিক্যাল জেনারেশন, মানে যখন যে কোনো ফ্রি রেডিক্যাল রিয়াকশন 3টে স্টেপ দিয়ে হয়। ফ্রি রেডিক্যাল ইনিশিয়েশন, দেন তোর কি বলে চেইন প্রপাগেশন, দেন হচ্ছে ইনহিবিশন। ঠিক আছে? তো তার মধ্যে আমাদের এবার ফ্রি রেডিক্যাল জেনারেট হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল, এক্স ডট জেনারেট হয়ে গেল। এবার এক্স ডট কি করে প্রথমে আমরা বলেছিলাম, সেটা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করলাম যে দের ইজ টু পসিবিলিটি। একটা পসিবিলিটি হচ্ছে যে এক্স ডট গিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করছে, আরেকটা পসিবিলিটি হচ্ছে এক্স ডট আগে এইচটাকে অ্যাবস্ট্রাক্ট করছে, এবং সেটা আমরা নানা রকম এক্সপেরিমেন্টাল করে ইয়ে থেকে এভিডেন্স থেকে বের করলাম যে দ্য ফাইনাল স্টেপ ইজ এইচ, এখান থেকে এক্স ডট বেসিক্যালি এইচ ডটটাকে অ্যাবস্ট্রাক্ট করছে, মানে সোজা কথা একটা আট ডট তৈরি করছে। সেই জন্যই ওর এখানে যদি কোনো স্টিরিওকেমিক্যালি অ্যাক্টিভ সেন্টার থাকে তাহলে সেই স্টিরিওকেমিস্ট্রিটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? হুম। সো বেসিক্যালি এটা ইভেন্চুয়ালি তৈরি করছে হচ্ছে এইটা, আর ডট প্লাস অফ এইচ এ। দেন সেকেন্ড স্টেপে যেটা হচ্ছে, ফার্স্ট স্টেপ, এতক্ষণ পরে বলছি। ঠিক আছে, ফার্স্ট স্টেপের সেকেন্ড স্টেপে যেটা হচ্ছে, সেকেন্ড স্টেপে কি হচ্ছে বেসিক্যালি এই আর ডটটা এই একটা, হ্যালোজেনকে আমরা এই abstract করবো। হ্যাঁ, এই না, এই পড়লো, এটার মাথায় পড়লো। সো এক্স ডট রিজেনারেট করলো এবং আমরা আর এক্স পেলাম। ঠিক আছে এটা, ঠিক আছে, এটা এটা ছিল হচ্ছে আমাদের বেসিক কোর্সটা। তাহলে এবার এইখানেও যখন গিয়ে পৌঁছবে, আমি আমি বেসিক্যালি বুঝতে চাইছি যে কোথায় সিএলটা ভালো করে জুড়বে। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে দুটো টাইপের হাইড্রোজেন রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে টার্সিয়ারি হাইড্রোজেন রয়েছে, আর 9টা প্রাইমারি হাইড্রোজেন রয়েছে। ঠিক আছে? সো এবার এখানে যদি আমরা চিন্তা করি যে সিএইচ, বেসিক্যালি CH3, 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 এবার এইগুলো হচ্ছে প্রাইমারি হাইড্রোজেন। প্রাইমারি হাইড্রোজেন, আর এইটা হচ্ছে টার্সিয়ারি হাইড্রোজেন। ঠিক আছে, টার্সিয়ারি হাইড্রোজেন। এখন আমরা অবভিয়াস রিজনেই জানি যে টার্সিয়ারি হাইড্রোজেন যদি অ্যাবস্ট্রাক্ট করা হয়, আমরা যদি দুটো চিন্তা করি যে যদি টার্সিয়ারি হাইড্রোজেনটা ইফ 3 ডিগ্রি হাইড্রোজেন, 3 ডিগ্রি, অ্যাকচুয়ালি 3 ডিগ্রি হাইড্রোজেন কথাটা একটু মিসনোমার। আমরা যেটা বলতে চাইছি বেসিক্যালি ওই কার্বনটা টার্সিয়ারি কার্বন, সেখানে যে হাইড্রোজেনটা আছে, এই 3 ডিগ্রি হাইড্রোজেন গট রিমুভ, দেন ফলোইং কার্বোকার্বন যেটা তৈরি হবে সেটা হচ্ছে এটা CH3, CH3, CH3 ডট। আর যদি 1 ডিগ্রি হাইড্রোজেন রিমুভ হয় কোনো একটা, তাহলে যে কার্বোকার্বনটা তৈরি হবে সেটা সামথিং এটা CH3, CH, CH2 ডট। এখন অবভিয়াসলি আমরা জানি যে কার্বোক্যাটায়ন মোটামুটি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি ফলো করে, তাহলে এইটা মোর স্টেবল, তাই তো? তার মানে অবভিয়াসলি আমরা আশা করতে পারি যে টার্সিয়ারি হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশনটা ইজিয়ার। সো উই উইল
গেট আ প্রোডাক্ট অ্যারাউন্ড, আমরা যদি চিন্তা করি যে বেসিক্যালি টারশিয়ারি হাইড্রোজেনটা ইজিয়ার টু অ্যাবস্ট্রাক্ট, তার মানে নিশ্চয়ই এই প্রোডাক্টটা অর্থাৎ সিএইচ CH3 CH3 CH3Cl, এই প্রোডাক্টটা বেশি পাবো আর এই প্রোডাক্টটা কম পাবো। CH CH3 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 এইসব ব্যবহার করছি। CH2Cl, এটা এটা বেশি পাবো, ঠিক আছে, সরি এটা বেশি পাবো, এটা কম পাবো যদি শুধুমাত্র হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন পয়েন্টটাই দেখি, ঠিক আছে, এবং সেটাই RDS বেসিক্যালি, ঠিক আছে। হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন স্টেপটাই হচ্ছে এই ডিটারমিনিং, ঠিক আছে। তাহলে রিজনেবল অ্যাজাম্পশন হচ্ছে এটাই, ঠিক আছে। আবার আরেকটা ফ্যাক্টর যদি দেখি সেটা হচ্ছে যে হাইড্রোজেন তোলার ক্ষেত্রে, ঠিক আছে, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল কনসিডারেশন যদি দেখি তাহলে এখানে প্রাইমারি হাইড্রোজেন 1 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে 9খানা, আর 3 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে একটা। সো বেসিক্যালি 9:1, ঠিক আছে। তো স্ট্যাটিস্টিক্যাল কনসিডারেশনে যদি দেখি যে পিরিয়ডিক্যালটা স্ট্যাটিস্টিক্যালি 9খানা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করতে পারবে ওখানে, আর এখানে একটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করতে পারবে, অপশন আছে, ঠিক আছে, যদি ওটা মোর স্টেবল, বুঝলাম, ঠিক আছে। সো সেই স্ট্যাটিস্টিক্যাল কনসিডারেশনটা যদি নিই তাহলে ইট শুড বি দ্য প্রোডাক্ট ইল শুড বি সামথিং লাইক, আচ্ছা এটাকে একটু আমি প্লেসমেন্ট একটু এরকম করে দেওয়া উচিত, তাহলে তো মানে এখানে তো অ্যাবস্ট্রাক্ট করার সম্ভাবনাটা মানে ওই বেশি 1 ডিগ্রিতে বেড়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, সেটাই বেড়ে বলছি। যাচ্ছে। সো মানে আমরা যদি চিন্তা করি যে যদি শুধু স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টরকে নিই, ইফ অনলি স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর কনসিডার, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা আমরা আমাদের পাওয়া উচিত, আমি লেটস দুটো প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি তাহলে শুধু বারবার লিখতে হবে না, A আর B। তাহলে আমরা পাওয়া উচিত A অ্যারাউন্ড 10% আর B অ্যারাউন্ড 90%, ঠিক আছে, তাই না? 90%, বাট অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টেশন কি দেখায়? এক্সপেরিমেন্ট ডেটা বা ডেটা দ্বারা, ঠিক আছে, ও দুটো সবুজ হয়ে গেছে, ডেটা কি দেখায়? অ্যাকচুয়ালি উই গট অ্যারাউন্ড 67% of isobutyl chloride মানে A and around 33% of B। না অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে ঘটেছেটা কি, যেটা ঘটেছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর, আর ওই হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করলে পরে যে করেসপন্ডিং ফ্রি রেডিক্যালটা তৈরি হচ্ছে সেটা টারশিয়ারি ক্ষেত্রে বেশি স্টেবল। এই দুটো ফ্যাক্টর ইন কম্পিটিশনে এই রেজাল্টটা প্রডিউস করেছে, তাই না? আহ, মানে এই দাঁড়া আমি একটু ভুল বলছি, আইসোবিউটাইল ক্লোরাইড এ আমরা এটাকে বলেছি না, দাঁড়া 10%টা হওয়া উচিত, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড 10% হওয়া উচিত, হ্যাঁ এটা ঠিক লিখেছি, এটা এখানে ভুল লিখেছি। সো দিস ইজ বি, দিস ইজ এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডেটা, ঠিকই আছে আশা করি। মানে এখান থেকে আমরা মানে ফ্রম দিস প্রোডাক্ট কম্পোজিশন we are kind of forced to conclude that the tertiary hydrogen is replaced more rapidly than the primary hydrogen, ঠিক আছে। মানে বিটা তো আমরা 67% পাচ্ছি, যদি শুধু স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর চিন্তা করতাম তাহলে তো এটা 90% পাওয়ার কথা ছিল, তাহলে তার থেকে কমে 67% হচ্ছে, মানে কি যে নিশ্চয়ই প্রাইমারি হাইড্রোজেন গুলো রিপ্লেস হওয়া যতটা সহজ তার থেকে টারশিয়ারি হাইড্রোজেন রিপ্লেস হওয়া তো বেশি সহজ। যেহেতু দুটো ফ্যাক্টর কাজ করছে সেই কারণে একে অপরের অপোজিট হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে অপোজিট হচ্ছে না, খেয়াল করে দেখ অপোজিট হচ্ছে না, কিন্তু বেসিক্যালি 90%টা কমে 67% হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে প্রাইমারি হাইড্রোজেন গুলো সংখ্যায় বেশি আছে বলে স্টিল তাদের প্রপোর্শনটা বেশি স্ট্যাটিস্টিক্যালি ফ্যাক্টরটা, বাট
আমাকে বুঝতে হবে যে তার মানে প্রাইমারি হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন থেকে টার্সিয়ারি হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশনটা অনেক বেশি ইজি। সো টার্সিয়ারি হাইড্রোজেনকে অনেক বেশি অ্যাবস্ট্রাক্ট করছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে বেসিক ব্যাপারটা। বাট অন কন্ট্রারি, এটাই যদি আমি জাস্ট ডেটাটা দিচ্ছি, সেটা হচ্ছে যে ফর ব্রোমিনেশন, এই সেম জিনিসের ব্রোমিনেশন, অর্থাৎ দিস ওয়ান, সিএইচ, সিএইচ3, সিএইচ3, সিএইচ3 এর ব্রোমিনেশন আমরা যখন করতে যাব, ঠিক আছে, Br2HU, ঠিক আছে, 127 ডিগ্রি সেলসিয়াস মতো হতে থাকে। এটা একটা প্রোডাক্ট হবে সিএইচ3, সিএইচ3, সিএইচ3 বিআর, একটা টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। আরেকটা হচ্ছে আইসোবিউটাইল ব্রোমাইড, সিএইচ3, সিএইচ, সিএইচ3, সিএইচ2 বিআর। এখানে রিপোর্টেড ডেটা হচ্ছে এইটা গ্রেটার দ্যান 99% পাওয়া যায়, এটা অ্যারাউন্ড বা লেস দ্যান 1%। তার মানে এখানের এক স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টরটাকে কমপ্লিটলি নালিফাই করে দেওয়া হচ্ছে। মানে এই ক্ষেত্রে এটা কেন হলো তাহলে? কেন হলো? এটাই তো আমাদের, এটাই মূল ডিসকাশন। আমি এতক্ষণ ধরে সে প্রবলেম স্টেটমেন্টটাকে দাঁড় করালাম, বুঝতে পারলি? আমি এতক্ষণ ধরে সে প্রবলেম স্টেটমেন্টটাকে দাঁড় করলাম যে আমরা অ্যাকচুয়ালি কি আলোচনা করতে চলেছি। আমরা আলোচনা করতে চলেছি যে আমরা আগের দিন মেকানিজম বুঝেছি, মেকানিজম বোঝার পর আমি রেডিও সিলেক্টিভিটি নিয়ে করতেছি, যে যেখানে ইফ দেয়ার ইজ টু ডিফারেন্ট টাইপস অফ হাইড্রোজেন টু বি অ্যাবস্ট্রাক্ট, তখন কি প্রবলেম হতে পারে। সেখানে আমরা দেখলাম যে দুটো যদি অ্যাবস্ট্রাক্ট করা থাকে, তাহলে অ্যাবস্ট্রাক্ট করার পর যে করেসপন্ডিং ফ্রি রেডিকালটা তৈরি হচ্ছে, সেই ফ্রি রেডিকালটা স্টেবিলিটি ডিকটেট করবে আলটিমেটলি। বাট শুধু সেটাও ডিকটেট করছে না, শুধু সেটাই যদি ডিকটেট করতো, তাহলে মানে অলওয়েজ 90, মানে টারশিয়ারিটা 99% আর ওটা 1% হওয়ার কথা ছিল, মানে অলওয়েজ হতো। কিন্তু আমরা দেখলাম কোরিনেশনের ক্ষেত্রে তা হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে যে দের ইজ এ স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর। ওক্ষেত্রে হাইড্রোজেনটা বেশি পরিমাণ আছে, মানে স্ট্যাটিস্টিক্যালি বেশি পরিমাণ হাইড্রোজেনকে রিমুভ করা যাচ্ছে, ঠিক আছে। মানে ইট ইজ কাইন্ড অফ লাইক যে তোর সামনে 10টা প্লেট সাজানো আছে, ওই ওই যে বড় বড় লোকরা হোটেলে খেতে গেলে একটা একটা এরকম একটা ডাব্বা, মানে হাতার উল্টো টাইপের একটা টুপি মতো থাকে না, যেটা খুলে খাওয়া খেতে হয়, মানে খাবারটা রিভিল করে বেসিক্যালি। বুঝতে পারছিস কি বলতে চাইছি? হ্যাঁ, টোপর টাইপের, টোপর বলে, হ্যাঁ। যাই হোক, আমি ঠিক জানি না, মানে এরম হয় আর কি। বুঝেছি। হ্যাঁ হ্যাঁ। তো এবার ধর তোর টেবিলে এরকম 10টা খাবার দেওয়া হয়েছে, ঠিক আছে। 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা খাবার দেওয়া আছে। একটার মধ্যে একটা 5 স্টার হোটেলের টপ কোয়ালিটি কিছু খাবার আছে, তুই জানিস না সেটা কোনটা, ঠিক আছে। আর বাকি 9টার মধ্যে লাইক সামথিং লাইক ভেরি প্রিটি অর্ডিনারি খাবার, সিদ্ধ ভাত or সামথিং লাইক দ্যাট আছে, ঠিক আছে। এবার ঠিক কথা, ওই ভালো খাবারটাই বেশি মানে ইয়ে হওয়ার কথা, কিন্তু কিন্তু যেহেতু তুই খানিকটা ব্লাইন্ড, ফলে এখানে দুটো কন্ডিশন ডিপেন্ড করবে। একটা হচ্ছে যে যদি তোর কাছে আমি রিপ্লেস করার অপশন দিই, মানে তুই ঢাকনাটা খুলতে পারিস, এক্ষেত্রে তাই হচ্ছে। ওই জন্যই আমরা কথাটা বলছিলাম যে দ্য রেট অফ রিপ্লেসমেন্ট অফ দ্য প্রাইমারি হাইড্রোজেন উইল বি লেসার দ্যান রেট অফ রিপ্লেসমেন্ট অফ টারশিয়ারি হাইড্রোজেন। রিপ্লেসমেন্ট কথাটা করতে গেছে যে ইফ ইউ হ্যাভ দ্য চান্স টু রিপ্লেস, লাইক তুই একটা টুপি তুললি, তো দেখলি পটলের তরকারি আর আলুর ঝোল বাড়ে, পটল, ওটা তো তুই জানিস যে ওখানে একটা ভালো খাবার আছে, তো তুই সঙ্গে সঙ্গে কি করবি, ওটা ঢাকা দিয়ে দিবি, ঠিক আছে, দিয়ে তুই আরেকটাতে চলে যাবে, ঠিক আছে, অ্যান্ড অল দ্যাট, এটা করতে থাকবি, ঠিক আছে। বাট আরেকটা অপশন হচ্ছে যে ওখানে তোর বদলে এমন একটা লোককে বসানো হয়েছে যে বিগত 3 দিন ধরে খেতেই পায়নি, ঠিক আছে, ঠিক করে খেতেই পায়নি 3 দিন ধরে। সেই লোকটা প্রথম যেটা তুলবে, ও অ্যাটলিস্ট ওখান থেকে কিছু একটা খাবে, ঠিক আছে, অ্যাটলিস্ট ওখান থেকে কিছু একটা খাবে। মানে ইফ নট, যদি ও যদি জানে যে ওখানে একটা ভালো খাবারটা আছে, ভালো খাবার পরে আমি এখানে সিদ্ধ ভাত থেকে আমি ভাতই খাইনি 3 দিন ধরে, তো ওখান থেকে ও খাবে। ফলে সেখানে তুই যদি স্ট্যাটিস্টিক্যালি এটা রান করাস, তো ওখানে দেখতে পাবি যে যেহেতু 9খানা নর্মাল খাবারের প্লেট আছে, তাহলে মোস্টলি ও নর্মাল খাবারটা ইয়ে করবে। হ্যাঁ, এটা হয়তো ঠিক যে ও
রিপ্লেস করতে করতে তো 3 নম্বর বারে গিয়ে কি 4 নম্বর বারে, এই এক্সপেরিমেন্টটা যদি তুই 1000 বার করিস তাহলে তুই দেখবি যে প্রত্যেকের যখনই সে ভালো খাবারটায় গিয়ে পৌঁছচ্ছে, কেউ 3 নম্বর বারে, কেউ 4 নম্বর বারে, কেউ 5 নম্বর বারে, সে ওখানেই ফিক্সড হয়ে যাচ্ছে, ওই খাবারটাই খাচ্ছে আলটিমেটলি। বাট তার আগে সে স্ট্যাটিস্টিক্যাল কারণে অনেকগুলো ইয়ে হচ্ছে, তাহলে ইভেনচুয়ালি তুই দেখবি যে ওই কেসে যখন একটা বুভুক্ষ মানুষকে তুই বসিয়েছিস, ওই প্রোডাক্টটা অনেক বেশি হচ্ছে, ঠিক আছে, মানে পাবি তুই। হ্যাঁ, ওটাকে নাইফাই করা যাবে না। কিন্তু তোর আমার মতো যদি ভরা পেটের লোক, মানে যারা দুপুরবেলা খেতে পেয়েছে এবার সন্ধ্যাবেলা গেছে রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে এই অফারটা দিচ্ছে তোকে, তুই ওটা করবি না, তুই সিদ্ধ ভাত হলে আবার ঢেকে রাখবি, দিয়ে পরেরটা খুলবি অ্যান্ড অল দ্যাট। সো এইটা বেসিক্যালি যে প্রবলেমটা ক্রিয়েট করে, দ্যাট ইজ কল রিঅ্যাক্টিভিটি ভার্সেস সিলেক্টিভিটি প্রবলেম। ঠিক আছে, রিঅ্যাক্টিভিটি ভার্সেস সিলেক্টিভিটি প্রবলেম। এখানে আমি যে উদাহরণটা দিলাম, একটু লুসিড অ্যানালজি বা দিলাম, সেটা হচ্ছে যে ওই যে বুভুক্ষ মানুষটা, সে এতটাই বুভুক্ষ যে হি ইজ ভেরি রিয়াক্টিভ টু ফুড। ও খাওয়ার পেলেই খেয়ে নেবে। যখনই রিয়াক্টিভ টু ভেরি ফুড, সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টরটা বেশি ডমিনেট করবে, কারণ ওর কাছে অপশন নেই, অত ধৈর্য সহ্য নেই। আর তুই আমি যদি যাই, যে দুপুরবেলা খেতে পেয়েছি, সকালবেলা ব্রেকফাস্ট করেছি আরাম করে, বোধহয় সন্ধ্যাবেলা রেস্টুরেন্টে যাওয়ার আগে বা রেস্টুরেন্টে ঢোকার আগে একটা আইসক্রিম খেয়ে ঢুকেছি হোয়াটএভার, তার ওই 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 ধৈর্য সহ্যটা আছে। যেহেতু ধৈর্য সহ্যটা আছে, আমি এবং জানি আমি যে বেটার অপশন অ্যাভেলেবেল, তাহলে আমি বেটার অপশনের দিকেই বারবার কোলাপস করার চেষ্টা করব। তাহলে আমি মোর সিলেক্টিভ হব। বোঝা যাচ্ছে? সো দিস ইজ দ্য প্রবলেম অফ রিঅ্যাক্টিভিটি ভার্সেস সিলেক্টিভিটি। আমরা ব্রেকের পর ওই সানডে সাসপেন্সের মতো ফিরে আসছি। ব্রেকের পর ফিরে এসে আমরা হ্যামন্ড পস্তুলেট ইউজ করে এই রিঅ্যাক্টিভিটি ভার্সেস সিলেক্টিভিটি প্রবলেমকে সলভ করব। ঠিক আছে, সো উই রিজলভ দিস রিঅ্যাক্টিভিটি ভার্সেস সিলেক্টিভিটি প্রবলেম। মানে এই বিয়ার্ড এর ক্ষেত্রে এটা কেন হচ্ছে, মানে বিয়ার্ড এর হ্যাঁ, ক্ষেত্রে কেসটা কি হচ্ছে সেটা জানতে হবে। হ্যাঁ, মানে বিআর এর ক্ষেত্রে শুধু নয়, দুটো ক্ষেত্রে, মানে আমরা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। খানিক বুঝতে পারলাম যে ব্যাপারটা কি, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কেমিক্যাল সিস্টেমটা কি করে ওয়ার্ক করছে, কেনই বা বিআর এটা করলো আর ক্লোরিন ওটা করলো, সেটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, মন পছন্দ। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। তা মোটামুটি 30 মিনিট। কটার দিকে বলবো? 12টা 5-এর মধ্যে, এখানে তো 38 বেজে গেল, তাহলে আমি চেষ্টা করছি 12টা 10-এর আগে শুরু করবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে এখানে শেয়ারটা অফ করে দিই, অফ শেয়ার, আর ওখানে রেকর্ডিংটা পজ করে রাখি। ওকে, তো আমরা যেখানে এসে দাঁড়িয়েছিলাম যে রিঅ্যাক্টিভিটি প্রবলেমটাকে আমি ক্যালকুলেটেড লাইনটি আমাকে দেখতে হবে। ওকে, প্রথমে আমরা ক্লোরিনের কেসটা দেখি। ঠিক আছে, তো তো প্রথমে আমরা দেখছি ক্লোরিনেশন অফ আইসোবিউটেন। এই একটা এক্সাম্পলই আমাদের এলাম, মানে আমরা ওই আইসোবিউটেন তারপর আবার অন্য কিছু এত দেখার দরকার নেই, একটা এক্সাম্পল দেখবো, দ্যাটস অল। ওকে, সেটা কি ব্যাপারটা হচ্ছে যে আম, আমরা যেটা প্রথম একটা পয়েন্ট দেখলাম সেটা হচ্ছে যে টারশিয়ারি হাইড্রোজেনটা ফার্স্টারিটি, আমরা আগের যে স্টাডিটা করলাম সেটা থেকে আমরা যে ফার্স্ট কনক্লুশনটা এসে পৌঁছাতে পারি সেটা হচ্ছে যে
3 ডিগ্রি হাইড্রোজেন, এগেইন বলছি 3 ডিগ্রি হাইড্রোজেন বলে কিছু হয় না, বেসিক্যালি হাইড্রোজেন কানেক্টেড টু 3 ডিগ্রি কার্বন। ঠিক আছে, সো 3 ডিগ্রি হাইড্রোজেন or tertiary hydrogen is abstracted at a faster rate than that of 1 ডিগ্রি হাইড্রোজেন। এটা একটা জায়গায় এসে in other words we can সেটা, so we can say that the TS for tertiary hydrogen abstraction is more rapidly accessed। আমি বলছি ছবি দেখিয়ে বলছি access than TS for primary primary hydrogen। ঠিক আছে, আচ্ছা তোরা এই যে টিচারটার কাছে পড়িস মানে মাঝে মধ্যে যার ক্লাস পড়ে, সে কি কলেজের টিচার? আরেকবার একটু বলো। তোরা একটা টিচারের কাছে পড়িস না, যে ওই আগের দিন যার জন্য ক্লাসটা হলো না, হ্যাঁ হ্যাঁ। সে কি কলেজের টিচার? হুম হুম হুম। আহ, আচ্ছা আচ্ছা, তোদেরই কলেজ মানে কোন কলেজে পড়িস জানো না তোরা? না, বিদ্যাসাগর? অন্য কলেজ, অন্য কলেজ। আচ্ছা, কোন কলেজ? এটা সম্ভবত গুরুদাস গুরুদাস, কলেজ। গুরুদাস কলেজ। গুরুদাস। আচ্ছা আচ্ছা, জুলজি মানে সেই আকাশের যে প্রবলেমটা হলো প্রথম বছর, সেটা মিটেছে, ভালো পড়ায়? হ্যাঁ চলছে মোটামুটি। মানে এখনো খুশি নয় পুরোপুরি? ঠিক আছে মানে কি জানি, খুশি অনেক আচ্ছা, কিছুতেই নই। ঠিক আছে। বেশ বেশ, একটা টিচার খুঁজে পেয়েছিস তার ভালো। হ্যাঁ, তো যাই হোক, তো we can say that the transition step for the abstraction is more access, এই more access, more rapidly access, এই কথাটা মানে কি? মানে হচ্ছে বেসিক্যালি, সোজা কথা, আমরা যদি দুটো ট্রানজিশন স্টেট আগে এঁকে নিই, হ্যাঁ, যে ট্রানজিশন স্টেট ফর টার্সিয়ারি প্রাইমারি, যেটা যদি আমরা এঁকে নিই, তাহলে একটা হচ্ছে এইটা, ধর প্রাইমারিতে যদি আগে আসি সিএইচ, তাকে চুপ করতে বললো কেন? এটা একটা ট্রানজিশন স্টেপ, এখানে আমরা এটাকে লিখতে পারি ডেল্টা ডট, এখানেও ডেল্টা ডট, যেহেতু একটা ডটের সেপারেশন। ঠিক আছে, এটা এটা হচ্ছে প্রাইমারিটা। ঠিক আছে, সো দিস ইজ, মশা কামড়াচ্ছে। এক সেকেন্ড।
ওটা করা ভালো। ওটাই 4 দিন ধরে চালাবো, 2 মাস ধরে চালাবো। হ্যালো হ্যালো, হ্যাঁ হঠাৎ করে কেন জানি বেরিয়ে গেছিলাম, যাই হোক হ্যাঁ, ইন্টারনেটের জন্য বেরিয়েছিলাম, আর কিছু না, ইন্টারনেটটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ তো এইটা হচ্ছে ট্রানজিশন স্টেট, এটার নাম দিলাম দ্য টিএসএ, ঠিক আছে। আর টার্সিয়ারিটার ক্ষেত্রে এরকম ট্রানজিশন স্টেট হবে, ঠিক আছে। আরে ভাই এত কথা কেন বলি, যা খুশি কর, আমি তো এটা খাওয়া খাচ্ছি। সিএইচ থ্রি, সিএইচ থ্রি, সিএল, ডেল্টা ডট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের দুটো ট্রানজিশন স্টেট, এটার নাম দিলাম হচ্ছে টিএসবি। হ্যাঁ, মানে এটা হচ্ছে টারশিয়ারি হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশনের জন্য, এটা হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশনের জন্য, ঠিক আছে। এই দুটো ট্রানজিশন স্টেট। এবার এই ট্রানজিশন স্টেটটা স্টেবিলিটি নিয়ে যদি আমি কথা বলতে চাই, তাহলে আমি দেখেই বুঝতে পারি যে এই দুটোর মধ্যে কোন ট্রানজিশন স্টেটটা মোর স্টেবল হবে। আমাদের ওটা বন্ধ করে দেয় পুরো। এটা কি আরে ওই এটা সাইডের দুটো প্লাস? টার্ন হ্যাঁ, এই ওইদিকে, তো ডান দিকেরটা, ডান দিকেরটা। এইটা, তাই তো। হুম। এইটা মোর স্টেবল হবে, কেন মোর স্টেবল হবে বলতে পারি কারণ। ওই সিএস3 গ্রুপ রয়েছে যে প্লাস আই এফেক্টের জন্য। ঠিক কথা, কিন্তু প্লাস আই এফেক্ট, মানে এটা কার্বোক্যাটায়ন হলে তো প্লাস আই এফেক্টটা বেশি প্রমিনেন্ট হতো, এখানে প্লাস আই এফেক্ট অতটা প্রমিনেন্টলি তুই বলতে পারিস না। কেন বলতে পারিস না? তার কারণ হচ্ছে, যে আহ, এটা কিন্তু কার্বোক্যাটায়ন নয়। হ্যাঁ, প্লাস আই এফেক্টের ক্ষেত্রে আমরা কার্বোক্যাটায়নের গন্ডগোল করিস একটা। আহ, যদি কার্বোক্যাটায়ন হতো তাহলে ব্যাপারটা অনেক ঠিকঠাক হতো, মানে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমরা প্লাস আই এফেক্ট কি করে, ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে। এবার এখানে তো ডট আছে, ঠিক আছে, যদিও এফেক্টটা থাকবে, কিন্তু এখানে মোর প্রমিনেন্ট এফেক্ট হচ্ছে হাইপার কনজুগেশন, ঠিক আছে। এই পার্টিকুলার ক্ষেত্রে, খেয়াল করে দেখ যে এই ডটটাকে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন, ছখানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে, ঠিক আছে। হ্যাঁ, আর এই পার্টিকুলার ক্ষেত্রে, হ্যাঁ, সরি ছখানা কেন, এইটা তো ডট, আলফা পজিশন গুলো হবে, এক্ষেত্রে একটা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে, দিস ওয়ান। আর এই পার্টিকুলার ক্ষেত্রে যখন এইটা ইনভলভ, তখন আমি যদি খেয়াল করি, 9খানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে, ঠিক আছে। তো হিয়ার 9 হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন, হিয়ার 1। তাহলে এবার আমরা যদি চিন্তা করি, এবার আমরা এনার্জি প্রোফাইলটা আঁকার চেষ্টা করি। এটা এনার্জি প্রোফাইল, আর সি এনার্জি, ঠিক আছে। এবার এখানে ধর এটা হচ্ছে আমার রিয়াক্ট্যান্ট, অর্থাৎ আইসোবিউটেন। কি হলো, কি চাই?
দেখো ওটা স্টেবল তাহলে এইখানে একটা থাকবে একটা করে এখানে থাকবে, এটা হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালটা, এটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যালটা। ঠিক আছে, এটা এবার যদি আমি ট্রানজিশন স্টেটে আসি, ট্রানজিশন স্টেটে আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজিশন স্টেট ফর টার্সিয়ারি এটা বেশি। ঠিক আছে, ডান দিকটা তো মোস্ট স্টেবল ছিল, তো তোটা তো নিচেই হবে, মানে তুলনামূলক বলছি। ঠিক, তার মানে এইটা গেল পিএস বি, আর ওপরে থাকবে মোটামুটি এনার্জি গ্যাপটা সিমিলারই হবে। এটা হচ্ছে পিএস এ। ঠিক আছে, PSA এই হচ্ছে আমাদের গোটা প্রোফাইল ডায়াগ্রামটা। এবং যদি আমরা এখানে জাস্ট ছবিটা এঁকে দিই, এবং আঁকলাম, ড্রাফট করলাম, দেখি বুঝে যাচ্ছে। এটাই খুশি থাকি বাবা, এটা একটা। আর এটাও সিমিলারলি এরকমই হবে। এটা ঠিক আছে, এই দুটো হচ্ছে আমার বেসিক্যালি হবে। এইবার আমরা যদি আমরা যে লজিকটা পৌঁছাতে চাইছি, সেই লজিকটার ক্ষেত্রে বেসিক গল্পটা হচ্ছে যে এই পার্টিকুলার ক্ষেত্রে ট্রানজিশন স্টেটটা এনার্জেটিক্যালি কার পাশে আছে। আচ্ছা, এটা কিন্তু আমরা ক্লোরিনেশনের জন্য এটা লিখে দেওয়া উচিত। এটা হচ্ছে ক্লোরিনেশন, CHL, ক্লোরিনেশন। ঠিক আছে, ক্লোরিনেশন রিঅ্যাকশনের জন্য। আচ্ছা, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এটা বলতে পারবি কি যে কেন আমরা এটাকে নিচে লিখলাম আইসোবিউটানের থেকে? মানে তার কারণ ওটা বেশি স্টেবল হয়েছে, বা বিক্রিয়কের থেকে বিক্রিয়াজাত পদার্থ বেশি স্টেবল হয়েছে, মানে পোটেনশিয়াল আমি এনার্জি সেই রিলিজ করেছে ইনফরমেশনটা ওটা। পেলাম কোথা থেকে? আমি সেই ইনফরমেশনটা পেলাম কোথা থেকে? অর্থাৎ আমি কি করে মানে শিওর হচ্ছি যে এই ফিজিওলজি? আমরা যে বিক্রিয়াটা করেছি সেই বিক্রিয়াতে হ্যাঁ, আমরা এনার্জি বা হিট বা কিছু না কিছু পেয়েছি, মানে নিশ্চয়ই। মানে বুঝলাম। আমি এক্সোথার্মিক। বলছি এই যে ক্লোরিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে এখানে যে এইটা হবে বেসিক্যালি R.HCl, এই প্রোডাক্টটা এই রিঅ্যাক্ট্যান্টের থেকে, অর্থাৎ আইসোবিউটেন প্লাস সিএল ডট, এর থেকে লোয়ার এনার্জিতে ইনফরমেশনটা আমি কোথা থেকে পেলাম? তার কারণ যে টেম্পারেচারে ধরো রিয়াকশনটা হচ্ছে, ঠিক হ্যাঁ, সেই টেম্পারেচারে নিশ্চয়ই এটা ভাঙবে না, মানে না ভাঙলেই বোঝা যাবে, কারণ এই যে প্রোডাক্টটা যদি না ভাঙলেই বোঝা আরে যাবে যে না, এটা। আগের দিন পড়িয়েছি। এই দেখ কোথায় গেল, এটা আজকের পড়ানো। আগের দিন এই যে এখানে দেখ, ক্লোরিনেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট স্টেপটা মাইনাস, এইটা আমি জিজ্ঞেস করছি যেহেতু আমি পড়িয়েছি অলরেডি। ঠিক আছে, এটাই যখন ডোমিনেশনের ছবিটা আঁকবো দেখবি ফার্স্ট স্টেপটা পজিটিভ, তার মানে এই ক্ষেত্রে ওটা উপরে থাকবে। এটা সেন্ট্রাল জিনিস যেটা দিয়ে আমরা এক্সপ্লেন করতে চলেছি। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা কোথায় গেল বুঝতে পারলি কেন হয়েছে, কোথা থেকে পেলাম এটা? ফার্স্ট স্টেপ মানে অফ তো দ্য ক্লোরিনেশন যেখানে, থার্মোডাইনামিক্স। হ্যাঁ মানে ওই ডেটাটা আছে আমার কাছে, দ্যাট ইজ -3, দ্যাট মিনস এটা এন্ডোথার্মিক। ঠিক আছে, ক্লোরিনেশনের ফার্স্ট স্টেপটা এন্ডোথার্মিক। ঠিক আছে, তো ইউ ক্যান রাইট ইট হিয়ার অলসো, দ্যাট ফার্স্ট স্টেপ for the chlorination
ইজ এক্সোথার্মিক। ঠিক আছে, থার্মিক। মানে এটা দেখেও তো বলা যায় যে যে টেম্পারেচারে বিক্রিয়াটা হচ্ছিল প্রোডাক্টটা সেই হ্যাঁ, টেম্পারেচারে ভাঙছে না, তার মানেই তো সে বেশি স্টেবলই রয়েছে। নট নেসেসারি, তুমি সেন্ট্রাল প্রপোজিশনটাকেই গুলিয়ে দিচ্ছি। সে ফর এক্সাম্পল ব্রোমিনেশনের ক্ষেত্রে ওখানেও ভাঙবে না, প্রোডাক্ট তো পাচ্ছিস তুই। মানে বুঝতে আচ্ছা, পারছিস তোর প্রপোজিশনটা ভুল কোথায়, তুই আবার সেই একই না প্রপোজিশনে গিয়ে পৌঁছচ্ছিস। তোর মানে প্রপোজিশনটা এখানে ওই গন্ডগোলটা দুটো এখানে। ফ্যাক্টর দেখতে হবে, যে ওই থার্মোডাইনামিক্স এর ইয়েটা কাইনেটিক্স, তাই তো? মানে আমি বলছি যে সিম্পল কথা, তুই টেম্পারেচার দিয়ে শুধু দেখার চেষ্টা করছিস, শুধু টেম্পারেচার দিয়ে দেখলে হবে না। ডেল্টা এইচ ইজ নট শুধু টেম্পারেচার, মানে বাইরের টেম্পারেচার। তুই দেখার চেষ্টা করছিস যে ওই টেম্পারেচারে এটা স্টেবল আর এটা দুটোই স্টেবল। মানে শুধু টেম্পারেচার দেখলে হবে না, তুই তুই পার্টিকুলার মলিকুলটাকে দেখছিস, ওই টেম্পারেচারে যদি ক্লোরিন দিচ্ছিস ওখানে রিয়াকশন করেছে, এটা কোথায় ব্রোমিনের ক্ষেত্রে তাই হবে, কিন্তু ব্রোমিনের ক্ষেত্রে ওটা এন্ডোথার্মিক হবে। ঠিক আছে, তাহলে ব্রোমিনের ক্ষেত্রে টেম্পারেচারটা লাগলো কেন? অ্যাক্টিভেশন এনার্জির জন্য। ঠিক আছে, সো যেটা আগের দিন প্রিসাইজলি একদিন বলছিলাম না, যে টেম্পারেচারটা অ্যাকচুয়ালি দুটো ফ্যাক্টরকে, মানে দুটো জিনিসকে সাপোর্ট করছে। একটা হচ্ছে যে ওই ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন দিয়ে বুঝিয়েছিলাম যে টেম্পারেচার বেশি বাড়ালে পরে রিয়াকশন ফাস্টার হয়। তার কারণটা হচ্ছে দুটো কারণ, একটা কারণ হচ্ছে তুই বললি টেম্পারেচার দিলে যেটাকে থার্মাল স্টেবিলিটি বলে, যে ভেঙে গেল। আরেকটা হচ্ছে যে নাম্বার অফ মলিকুলস উইথ হায়ার এনার্জি সেইটা ইনক্রিজ করে, অর্থাৎ হায়ার কাইনেটিক এনার্জিতে মলিকুলার পপুলেশনটা ইনক্রিজ করে, ফলে ট্রানজিশন স্টেট ক্রস করে যেতে পারে না। ঠিক আছে, তাহলে ওইটা দিয়ে মাপবি না কিন্তু কখন, যে এই টেম্পারেচারে এটা রিয়াকশন করছে আর প্রোডাক্টটা বেঁচে থাকছে, তার মানে এটা, না না ওটা নয়। ওটা ডেল্টা এইচ দিয়ে মাপা হয়, এক্সোথার্মিক এন্ডোথার্মিক দিয়ে মাপা হয়। ডেল্টা এইচ মানে হচ্ছে টোটাল হিট কন্টেন্ট অ্যাজ ই, ঠিক আছে, আমি ওইগুলো বলছি না যে এট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড অল দ্যাট, the total heat content of a particular state আর তার ফাইনাল স্টেট, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এইটা হচ্ছে এনথালপি। এনথালপি ডেল্টা এইচ ইজিক্যাল টু ডেল্টা ইউ প্লাস ইউ ডেল ভি। ঠিক আছে, এইটা এইখানে আমাকে ওই ডেটা দিয়েই বলতে হবে, মানে আমি জানি এন্ডোথার্মিক টাইপের, ঠিক আছে, আদারওয়াইজ আমাকে এনার্জি থেকে বলবো। যাই হোক, আহ, এটা হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি যে ফার্স্ট একটা এনথালপি, তার মানে খেয়াল করে দেয় যে এই যে ট্রানজিশন স্টেটটা ইজ এনার্জেটিক্যালি ক্লোজার to the reactor. So from the image, from the energy profile diagram, we can see that Hammond postulator এটাও একটা কনফিগার যে for exothermic reaction pH will be reactant like, and for endothermic reaction the pH will be product like, কারণ energetically আগে from the hmm, from the energy profile diagram we can see that here in case of chlorination pH is more structure structurally structurally আগে লেখা উচিত, structurally more similar to that of reactant than product periodical. প্রোডাক্ট পিরিয়ডিক্যাল থেকে এটা রিয়াক্টেন্টের সাথে বেশি স্ট্রাকচারালি রিজেম্বল করছে। তাতে হলো কি, ঠিক আছে, এখানে আমি পাশে লিখে দিচ্ছি অ্যাপ্লাইং হ্যামন্ড পস্টুলেট। অ্যাপ্লাইং হ্যামন্ড পস্টুলেট, ঠিক আছে, হ্যামন্ড পস্টুলেট অ্যাপ্লাই করে আমরা এটা বলতে পারি যে এটা স্ট্রাকচারালি মোর ইয়ে। ঠিক আছে, তাহলে এবার আমরা
চিন্তা করে দেখি যে এই পার্টিকুলার ক্ষেত্রে আমরা এখানে পরিষ্কার দেখতে পাবো যে যেটার ট্রানজিশন স্টেটটা কোথায় লাইটটা কোথায় গেল? তো হ্যাঁ, এখান থেকে আমরা পরের পয়েন্ট কি লিখতে পারি? তো we can say that the- কি কথা বল? হ্যাঁ, কি প্রবলেম দেখি? আরে এক্স এর মান বলেছে, এক্স ওয়াই বলে দিয়েছে, তাহলে ওখান থেকে ওয়াই বের করে নিতে পারবি না? আরে এক্স এর মান বলেছে আর এক্স ওয়াই কত বলে দিয়েছে, তাহলে ওখান থেকে ওয়াই বের করতে পারবি না? এক্স ওয়াই ইকুয়াল টু 1 হলে পরে ওয়াই ইকুয়াল টু কত? 1/2। তুই করে দেখ, মাথা খারাপ করছে না আমার। হ্যাঁ, কি বলছিলাম আমরা? Formation of tertiary radical is more exothermic than formation of primary radical। ওটা গেল, তার জন্য এইটা সেকেন্ডারি টার্সিয়ারি ফ্রি রেডিক্যালটা আমরা নিচে রেখেছি। বাট দ্য রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ডস নট অন দ্য ডেল্টা এইচ। হ্যাঁ, রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ড করে কিসের উপর? বেসিক্যালি এই ডিস্টেন্সটার উপর। ঠিক আছে, এই ডিস্টেন্সটার উপর। তো the rate of the reaction is does not depend on delta E for the reaction but on the activation energy of the reaction. That necessarily says that energy needed to reach the transition state for the reaction সেটাই আলটিমেটলি ডিক্টেট করবে। এবার এক্ষেত্রে আমরা প্রোডাক্টের ইয়ে ইউজ করতে পারি, এনার্জি গ্যাপটা, মানে প্রোডাক্টটা দেখ, এখানে প্রোডাক্টটার এনার্জি গ্যাপ যতটা, এখানে আমি হাতে এঁকেছি বলে এটা আরেকটু নিচে আঁকা উচিত ছিল আমার। লেট মি ডু সামথিং, বা এটা করা সহজ। নীলটা এখানেই রাখছি, লালটা আরেকটু নিচে রাখছি। আর কোথা থেকে জানি করে, হ্যাঁ 1/2 কেন হবে? 1/2টা কোথা থেকে পাচ্ছিস তুই? আরে ভাই, এক্স ওয়াই ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ওয়াই এর মান কত এটা তুই বের করতে পারছিস না? আমাকে বলে লাভ নেই, তুই ওখানে কর। তুই কি পাগল? 2 বসালে তো তা হবে না, 3 বসালে তো তা হবে না। তাহলে তুই জানিস এক্স এর মানে এক কিনা? তুই একটা সমীকরণে বুঝিস না, দুটো জিনিস গুণ থাকলে এদিকে এক থাকে, তুই আরেকটা এদিকে নিয়ে গেলে কি করতে হয়? তাহলে কত হবে?
ওয়াই এর মান। আর আমাকে ডাক দিন, আমি এখানে একটা পড়াচ্ছি। যাই হোক, হ্যাঁ ছবিটা আঁকা আছে। দেখ বেসিক্যালি আমরা এখানে যে প্রপোজিশনটা রাখছি সেটা হচ্ছে যে এইখানে ধর 1 ডিগ্রি আর 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালের মধ্যে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালের এনার্জি অনেক কম, তাহলে ওটা অনেক নিচে আছে। বাট ট্রানজিশন স্টেটে ওই ফ্যাক্টরটা থাকবে, কিন্তু ট্রানজিশন স্টেটের এনার্জি গ্যাপটা অতটা হবে না। অর্থাৎ আমরা বলতে চাইছি যে ডেল্টা ই ফর দ্য টিএস অফ টিএস এ অ্যান্ড বি, মানে ডেল্টা ই অফ টিএস ইজ ইকুয়াল টু লাইক এনার্জি অফ টিএস এ মাইনাস এনার্জি অফ টিএস বি, এইটা। আর ডেল্টা ই প্রোডাক্ট ইজ ইকুয়াল টু হচ্ছে ই অফ লাইক 1 ডিগ্রি রেডিক্যাল, 1 ডিগ্রি লিখি তাহলে হবে মাইনাস 3 রেডিক্যাল। এই যে দুটো ডেল্টা কি পরিষ্কার ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি এটা। এবার ছবিটা কেন এরকম করলাম আমি সেটা বলছি। তাহলে আমরা ফ্রম হ্যামান পস্তুলেট এইচপি উই ক্যান সে যে ডেল্টা ই অফ টিএস ইজ লেস দ্যান ডেল্টা ই অফ প্রোডাক্ট। এবার বল যে এইটা কেন লিখলাম, এটা কি বুঝতে পারছিস? পিএসটা মানেটা কি জানি, মানে ট্রানজিশন স্টেট, মানে আমি নেসেসারিলি এইটা ট্রানজিশন। যেটা লিখলাম ম্যাথামেটিক্যালি সেটা মিন যে এই দুটো স্পিসিস ট্রানজিশন স্টেটে তাদের এনার্জির গ্যাপটা যতটা, তাদের প্রোডাক্ট লেভেলে তার ট্রানজিশন প্রোডাক্ট লেভেলে তাদের এনার্জি গ্যাপটা অনেকটা বেশি। আচ্ছা আচ্ছা, অর্থাৎ বুঝতে পেরেছি। 1 ডিগ্রি ফ্রি রেডিক্যালের থেকে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল যতটা স্টেবল, করেসপন্ডিং 1 ডিগ্রি ট্রানজিশন স্টেটটা থেকে 3 ডিগ্রি ট্রানজিশন স্টেটটা ততটা স্টেবল নয়। এটা আমরা হ্যামন পস্তুলেট হুম ইউজ করে রিডিউস করলাম 11 মিনিট। কি করে করলাম? তার সিম্পল কারণ হচ্ছে আমরা কি বলছি যে এই পার্টিকুলার ক্ষেত্রে টিএস উইল বি মোর লাইকলি টু দ্য রিয়াক্ট্যান্ট সাইড, তাই না? এবার এই হুম এই পাথওয়েটার আর এই পাথওয়েটার দুজনেরই তো রিয়াক্ট্যান্ট এটাই, তাই না? হুম হুম হুম। হুম। তাহলে প্রোডাক্টে গিয়ে তাদের যতটা সেপারেশন হচ্ছে, ট্রানজিশন স্টেটের সেপারেশন ততটা থাকবে না, কারণ দে আর মোর ক্লোজার টু দ্য রিয়াক্ট্যান্ট সাইড অ্যান্ড রিয়াক্ট্যান্ট ফর বোথ অফ দেম আর সেম। বোঝা আচ্ছা। গেল কি? তো দ্য বেসিক প্রপোজিশন হ্যামন পস্তুলেট আমাকে দিচ্ছে যেহেতু ট্রানজিশন স্টেটটা ইজ মোর লাইক রিয়াক্ট্যান্ট সাইড এবং দুটো টার্সিয়ারি হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন বা থার্ড ডিগ্রি হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন দুটোর ক্ষেত্রেই রিয়াক্ট্যান্টটা সেম, তাহলে আমরা বলতে পারি যে দো 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, বাট 3 ডিগ্রি অ্যাবস্ট্রাকশনের জন্য যে ট্রানজিশন স্টেটটা আর 1 ডিগ্রির অ্যাবস্ট্রাকশনের যে ট্রানজিশন স্টেটটা, তাদের এনার্জি ডিফারেন্সটা প্রোডাক্টের যে এনার্জি ডিফারেন্স তার থেকে কম হবে। ক্লিয়ার? নাকি আরেকবার বলবো? হুম হুম হুম, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, তার মানে বেসিক্যালি আমরা বুঝতেই পারছি যে তার মানে দো 3 ডিগ্রি রেডিক্যাল ইজ মোর স্টেবল, বাট এইখান থেকে যখন এটা দিয়ে যাচ্ছে দ্য অ্যাক্টিভেশন এনার্জি, দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভেশন এনার্জি অফ, এটা ডবল হয়ে যাচ্ছে তো দরকার নেই। দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভেশন এনার্জি অফ লাইক, এটা যদি আমি বলি ই অ্যাক্ট ফর 3 ডিগ্রি অ্যান্ড দিস ইজ ই অ্যাক্ট ফর 1 ডিগ্রি, তো আমরা বুঝতেই পারছি যে থ্রি ই অ্যাক্ট ফর 3 ডিগ্রি অ্যান্ড ই অ্যাক্ট ফর 1 ডিগ্রি, এটা অনেক বেশি কম্পারেবল। কম্পারেবল বলা ঠিক না, বাট যেটা বলার চেষ্টা করছি যে 3 ডিগ্রি আর 1 ডিগ্রির মধ্যে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যালটা যখন তৈরি হয়ে যাবে, তাদের স্টেবিলিটির ডিফারেন্সটা যতটা বেশি, ট্রানজিশন স্টেটের স্টেবিলিটির ডিফারেন্স ততটা বেশি নয়। ঠিক আছে? হুম হুম হুম। তো এইখানে দেখ স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টরটা অনেক বেশি ডমিনেট করবে। হ্যাঁ, অর্থাৎ ওকে 3 ডিগ্রির রাস্তায় যেতে 1 ডিগ্রির রাস্তায় যেতে খুব আলাদা কিছু ঝক্কি পোহাতে হয় না, আর ওইদিকে স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টরে 1 ডিগ্রি হাইড্রোজেনের পরিমাণ বেশি আছে। সেই কারণে এক্ষেত্রে দো 3 ডিগ্রিটা বেশি স্টেবিলিটির দিক থেকে, মানে বোথ কাইনেটিক্যালি অ্যান্ড এনার্জেটিক্যালি, মানে থার্মোডাইনামিক্যালি 3 ডিগ্রিটাই প্রোডাক্ট হওয়া উচিত। কিন্তু ক্লোরিনেশনের ক্ষেত্রে 3 ডিগ্রিটা হলো না, তার কারণটাই হচ্ছে যে ট্রানজিশন স্টেটে দুজনের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই,
আবার ওইদিকে হাইড্রোজেনের সংখ্যা অনেক বেশি ফরপ্রাইমে। বোঝা গেল? হুম হুম হুম। এটাই যখন আমরা ব্রোমিনেশনের ক্ষেত্রে আসবো, ফার্স্ট পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফর ব্রোমিনেশন দ্য এখানে ওই স্টেটের hydrogen পার্থক্য থাকবে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাবস্ট্রাকশন স্টেট এখানে ইজ এখানে এন্ডো ওই থাকবে। ট্রানজিশন স্টেটের পার্থক্য থাকবে না? হ্যাঁ, ট্রানজিশন স্টেটটা অনেক বেশি প্রোডাক্ট লাইক হবে, মানে প্রোডাক্ট মানে এদিকে হচ্ছে ফ্রি রেডিকাল গুলো, অর্থাৎ 1 ডিগ্রি আর 3 ডিগ্রি ফ্রি রেডিকালের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই অনেক বেশি ডেফেক্টেড হবে ট্রানজিশন স্টেটে। ঠিক আছে, এন্ডোথার্মিক ডেল্টা এইচ ইজ প্লাস 12 কিলোক্যালোরি পার মোল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ছবিটা কি হবে? এক্ষেত্রে ছবিটা হবে তাহলে ওইটা কর যেটা তখন হলো না। ঠিক আছে, এবার এখানে ছবিটা কি হবে? এই যে এখানে আমরা আইসোবিউটেন আছি, দিস ইজ আইসোবিউটেন প্লাস বিআর ডট। এখানে প্রোডাক্ট লেভেলে, আচ্ছা এটাকে ব্ল্যাক করে দিই, বিআর ডট। আচ্ছা, প্রোডাক্ট লেভেলে কি হচ্ছে যে এখানে এটা হচ্ছে 3 ডিগ্রি রেডিক্যালটা, আর এটা হচ্ছে 1 ডিগ্রি রেডিক্যালটা। এই ভদ্রলোকটা একটু তুলে দিয়ে পরে, ও সরি, না ঠিক এঁকেছিলাম, মাসেল মেমোরিতে ঠিক এঁকেছিলাম, মাথা লাগাতে গিয়ে কেস করি। এই ক্ষেত্রে এটা উপরে হবে, এটা ট্রানজিশন স্টেটও, তার মানে কি ট্রানজিশন স্টেট এখানে থাকছে, তাহলে ট্রানজিশন স্টেট, নীলটার ট্রানজিশন স্টেট যদি এখানে হয়, রেডটার ট্রানজিশন স্টেট এরকম জায়গায় হবে। অর্থাৎ খেয়াল করে দেখ, আমরা কি করলাম যে এই যে এনার্জি গ্যাপ, অর্থাৎ ডেল্টা ই প্রোডাক্ট অ্যান্ড ডেল্টা ই ফর ট্রানজিশন স্টেট, এটা নিয়ারলি কম্পারেবল। ডেল্টা ই প্রোডাক্ট কম্পারেবল। তাহলে এবার সিম্পল ব্যাপার হচ্ছে এখান থেকে যখন এখানে যাবে আর এখান থেকে এখানে যাবে, তাহলে এক্ষেত্রে দেখ অ্যাক্টিভেশন এনার্জিটা কিন্তু মারাত্মক ভাবে এফেক্ট করবে, তাই তো? হুম 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 হ্যাঁ, তার মানে এক্ষেত্রে পরিষ্কার ভাবে আর প্রাইমারি রাস্তাটা ফলো করা আর টার্সিয়ারি রাস্তাটা ফলো করা ইজ নট কম্পারেবল। ওকে, টার্সিয়ারিটা অনেক বেশি সহজ, প্রাইমারিটা অনেক বেশি কঠিন, ফলে এখানে হুম স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টরটা অমিট হয়ে যাবে। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টরটা অমিট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে গোটা ব্যাপারটা। ঠিক আছে, এটাকে তুই আরেকভাবেও দেখতে পারিস, এই অ্যাপ্রোচটাকে। ধর যেখানে অ্যাক্টিভেশন এনার্জি কম্পারেবল, তুই এইভাবে ভাবে যে অনেকগুলো লোককে তুই ছুটি দিচ্ছিস, তো কেউ এই রাস্তায় ঠাকুর দেখতে যাচ্ছে, কেউ এই রাস্তায় ঠাকুর দেখতে যাচ্ছে। ঠিক আছে, এবার এই ঠাকুর এটা না মানে রিভার্সিবল, তাহলে এবার যেই রিভার্সিবিলিটি রেসপেক্টে ভাববি, তাহলে চিন্তা করে দেখ, মানে এটা কি বলা হয়, এটাও তোদের আছে, আলাদা করে মেনশনই করা আছে, যে প্রিন্সিপাল অফ মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি। What it says, principle of microscopic reversibility says that a reaction which is reversible in macroscopic scale also reversible in microscopic scale. ঠিক আছে, so what is the basic statement of it? If I write, principle of microscopic reversibility, ঠিক আছে, এটা কি বলে? এটা বলে যে কি হয়েছে, যা ইচ্ছা কর আমি করে দিচ্ছি। হ্যাঁ,
So PMR says that the reverse the reverse reverse of the reaction reverse of the reaction reverse of a chemical reaction লিখি of a chemical reaction ঠিক আছে involves involves the microscopic reverse of the reaction of the transformation and of none that under the same condition এটা যদি সহজ করে আমরা বুঝতে চাই ব্যাপারটা কিছুই না ব্যাপারটা হচ্ছে যে যদি একটা রিয়াকশন রিভার্স করে এনি কেমিক্যাল ট্রান্সফরমেশন সেটা যদি রিভার্স করে আন্ডার সেম কন্ডিশন যে কন্ডিশনে যে ফরওয়ার্ড পাতে গেছে তাহলে মানে উইথ রেসপেক্ট টু মাইক্রোস্কোপিক লেন্স মাইক্রোস্কোপিক্যালিও প্রত্যেকটা মাইনিউট ডিটেল রিভার্স করতে করতে যাবে ঠিক আছে অর্থাৎ তুই যদি লাইক তোর বাড়ি থেকে আমার বাড়ি আসিস এবং তোর বাড়ি থেকে আমার বাড়িতে আসাটা যদি রিভার্সিবল হয় তাহলে তুই মাইক্রোস্কোপিক লেভেলে মানে তুই ছোট্ট একটা টার্ন নিয়েছিস ডান দিকে তারপর এই লেভেলেও ওই রিভার্সিবিলিটিটা মেনটেন হবে অর্থাৎ তুই যখন আমার বাড়ি থেকে আবার ফিরবি তুই এক্স্যাক্টলি ওই পাথ গুলো ফলো করতে করতে যাবি দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি বোঝা গেল হ্যাঁ 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 বুঝেছি। হ্যাঁ এবার এটা আমরা কেন এখানে এখানে কিভাবে কাজে লাগাচ্ছি আরেকটা অ্যাপ্রোচ বোঝার জন্য অলরেডি আমরা বুঝে ফেলেছি যে দ্য বেসিক ডিফারেন্সটা কোথায় হয়ে যাচ্ছে বেসিক ডিফারেন্সটা হয়ে যাচ্ছে যে ট্রানজিশন স্টেটটা একজনের ক্ষেত্রে রিঅ্যাকট্যান্ট লাইক ফলে সেক্ষেত্রে ট্রানজিশন স্টেটের সেপারেশন অনেক কম হবে রাদার দ্যান প্রোডাক্ট লেভেল আর আরেকজনের ক্ষেত্রে ট্রানজিশন স্টেটটা অনেক বেশি প্রোডাক্ট লেভেল মানে প্রোডাক্টের মতো ফলে সে প্রোডাক্টের সেপারেশনটা ট্রানজিশন স্টেটে ডিপিক্টেড হবে ফলে এক জায়গায় কোন একটা রাস্তায় যাওয়া মানে আর আরেকটা রাস্তায় যাওয়া এদের মধ্যে যে কি বলবো কস্ট ডিফারেন্সটা সেটা খুব বেশি ডিটারমাইনিং ফ্যাক্টর নয় কিন্তু আরেক জায়গায় ওটা ভীষণ ডিটারমাইনিং ফ্যাক্টর যেখানে ওটা ভীষণ ডিটারমাইনিং ফ্যাক্টর সেখানে ম্যাটার করছে না আমি এদিকেও যেতে পারি ওদিকেও যেতে পারি সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স একটা সে রাখবে ঠিক আছে তো এটা বোঝার আরেকটা রাস্তা হচ্ছে প্রিন্সিপাল অফ মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি আচ্ছা আমি একটা প্রশ্ন করছি এটা হচ্ছে বলতো যে ধর একটা রিয়াকশন হচ্ছে ঠিক আছে লেট অ্যাজিউম আ রিয়াকশন রিয়াকশন থেকে প্রোডাক্ট হচ্ছে ঠিক আছে হ্যাঁ প্রোডাক্ট হচ্ছে এবার আমি ধর টেম্পারেচার বাড়িয়ে দিলাম ঠিক আছে তাহলে এই ফরওয়ার্ড রিয়াকশনের রেট বাড়বে না কমবে বল হ্যাঁ বাড়বে তো। তাহলে টেম্পারেচার বাড়লে ফরওয়ার্ড রিয়াকশন রেট ইনক্রিজ করবে আচ্ছা হোয়াট অ্যাবাউট ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা কি হবে সেটা কি ডিক্রিজ করবে মানে একটা ওই আইসোথার্মালের ব্যাপারও তো আছে একটা যে। আচ্ছা আমি আরো সহজ করে বলছি টেম্পারেচার ভুলে যাও ধর আমি ক্যাটালিস্ট ইউজ করেছি এটা জানিস তো মানে তানিশা আকাশ দুজনেই বলবি যে এটা জানিস তো যে ক্যাটালিস্ট কি করে অ্যাকচুয়ালি হ্যাঁ মানে অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেয়। হ্যাঁ মানে নতুন একটা ট্রানজিশন স্টেট দিয়ে নিয়ে যায় তাই তো অর্থাৎ
if হুম this is my reactant, this is my product, উইদাউট ক্যাটালিস্ট ধর এই ট্রানজিশন স্টেপ দিয়ে যাচ্ছে, প্রোডাক্ট ক্যাটালিস্ট এটা অন্য ট্রানজিশন স্টেপ দিয়ে নিয়ে যাবে, সেটা হায়ার হতে পারে লোয়ার হতে পারে। যদি লোয়ার হয় তাহলে আমরা তাকে বলবো পজিটিভ ক্যাটালিস্ট, আর যদি এটা বাড়িয়ে দেয় তাহলে আমরা তাকে বলবো নেগেটিভ ক্যাটালিস্ট। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই রিয়াকশনটার ক্ষেত্রে আমি যদি ভাবি যে এই রিয়াকশনটাকে ফরওয়ার্ড রিয়াকশনে করার জন্য আমি একটা ক্যাটালিস্ট ইউজ করলাম, সাম XYZ ক্যাটালিস্ট, তার ফলে ফরওয়ার্ড রিয়াকশনের রেটটা বাড়ালো, তাহলে কি ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কমবে না ওটাও বাড়বে, নাকি কিছুই হবে না ওটা? আহ, মানে যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে এমন একটা ক্যাটালিস্ট ব্যবহার করি যেটা ওর ট্রানজিশন স্টেটটা বাড়িয়ে দেয়, তাহলে ওটা কমে যাবে আর কি, মানে না 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 হওয়ার। না না, আমার প্রশ্নটা ক্লিয়ার হলো না তোর কাছে। আমি বলছি আমি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি করছিলাম, এবার আমি একটা ক্যাটালিস্ট দিয়েছি, যার ফলে ফরওয়ার্ড রিয়াকশনে, মানে আমি ক্যাটালিস্টটা এরকমই দিয়েছি যে ফরওয়ার্ড রিয়াকশনের রেটটা বাড়াবো। এই ক্যাটালিস্টটা ব্যাকওয়ার্ড রিয়াকশনের উপর কিভাবে এফেক্ট করবে, নাকি কোনো এফেক্ট করবে না? বুঝতে এফেক্ট পারছি প্রশ্নটা? করবে না না, মানে হ্যাঁ হ্যাঁ, মানে ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেটের থেকে কম রেটে হবে, কিন্তু হবে। মানে আমি যেটা প্রিসাইজলি যে প্রশ্নটা করতে চাইছি যে যদি আমরা কোনো একটা রিয়াকশনের ফরওয়ার্ড রিয়াকশনের জন্য একটা ক্যাটালিস্ট ইউজ করি, তাহলে সেই ক্যাটালিস্টটা কি ব্যাকওয়ার্ড রিয়াকশনটাকে এফেক্ট করবে? আর যদি এফেক্ট করে তাহলে কিভাবে এফেক্ট করবে? সেটা কি কমিয়ে দেবে, বাড়িয়ে দেবে, কি করবে? মানে এফেক্ট করে মানে আইদার কমাবে অথবা বাড়াবে। হ্যাঁ, মানে ফরওয়ার্ড রিঅ্যাকশনের ক্যাটালিস্ট তো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনকে ইয়ে করবে না, মানে করে কিনা জানা নেই, তার কারণ ওটা তো সেই স্পেসিফিক সাবস্ট্রেট স্পেসিফিক হয় এই হিসাবে দেখতে গেলে। আচ্ছা, ইয়ে ইয়ে কি বলবি তানিশা? আমি বুঝতে পারবো না তো, না মানে ওটা এফেক্ট করবে কি করবে না। আচ্ছা, অ্যাকচুয়ালি এফেক্ট করবে, এবং যে ক্যাটালিস্ট ফরওয়ার্ড রিয়াকশনকে ক্যাটালাইজ করে, ওই একই ক্যাটালাইজ ব্যাকওয়ার্ড রিয়াকশনকেও ক্যাটালাইজ করে। এটার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখলেই বোঝা যায়। দেখ এখানে যে এইখানে মেন রিয়াকশনটা হচ্ছিল এইখান দিয়ে, এবার তুই একটা ক্যাটালিস্ট ইউজ করলি, ধর সেটা পজিটিভ ক্যাটালাইজ, তাহলে ও ট্রানজিশন স্টেটটা এখানে নিয়ে চলে গেল, তাহলে ফরওয়ার্ড রিয়াকশন এনার্জি কমলো। আরে ব্যাকওয়ার্ড রিয়াকশন এনার্জিও তো কমলো, ব্যাকওয়ার্ড রিয়াকশনটাকে তো এই পথ দিয়ে হতে হবে এখন। আচ্ছা। হুম বুঝতে পারছি? এনি ফ্যাক্টর হুম লাইক টেম্পারেচার অ্যান্ড ক্যাটালিস্ট, এই দুটো ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টরের ক্ষেত্রেই যদি সেটা ফরওয়ার্ড রিয়াকশনকে এফেক্ট করে, ব্যাকওয়ার্ড রিয়াকশন তো একইভাবে এফেক্ট করবে, কিছু করার নেই। ঠিক আছে, হুম হুম। ব্যাকওয়ার্ড রিয়াকশন তো রেদার টেম্পারেচারের ক্ষেত্রে তুই একটুখানি নাও বলতে, মানে টেম্পারেচার ক্ষেত্রে কিভাবে কাজ করবে খেয়াল করে দেখ, যে তুই যদি টেম্পারেচার বেশি দিস তাহলে বেশি পরিমাণ রিয়াক্ট্যান্ট মলিকুল এই হায়ার এনার্জি স্টেট অকুপাই করবে, ফলে ওর ওর টিএসটা দিয়ে যেতে সুবিধা হবে। আরে ওই টেম্পারেচারে তো প্রোডাক্টও আছে, যদি না তুই ওই জন্য আন্ডার দ্য সেম কন্ডিশন, কথাটা ইম্পর্টেন্ট। ওই টেম্পারেচারে যদি প্রোডাক্ট থাকে তাহলে অন্য টেম্পারেচার, ধর দুটো টেম্পারেচারে করছি, T1 T2, where T2 is greater than T1, তাহলে T1 টাকে রেট অফ হারা ছিল, T2 সেই জন্য রেট বাড়ছে। আরে বাবা, সেটা তো প্রোডাক্টের ক্ষেত্রে সত্যি, তাই না? হুম। প্রোডাক্টের ক্ষেত্রে সত্যি, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন এফেক্ট করে, ব্যাকওয়ার্ড রিয়াকশন তো একইভাবে এফেক্ট করে। দিস ইজ অলসো আ কনসিকুয়েন্স অফ, রাদার কনসিকুয়েন্স না, এটাও খানিকটা মানে প্রিন্সিপাল অফ মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটির গল্প। ঠিক আছে, তো এটা আমরা কেন বললাম তা এবার দেখ আমরা ডিসকাস করতে পারি এখান থেকে। তার মানে তুমি যদি ভাবো যে যখন এখান থেকে সিএল দিয়ে অ্যাটাক করছিল, ধর কেউ এই রাস্তায় যাচ্ছিল, কেউ এই রাস্তায় যাচ্ছিল, এবার ব্যাকওয়ার্ড রিয়াকশনও তো হচ্ছিল, আবার সিএল এখানে এই আর ডটটা গিয়ে এইচ ডটটাকে অ্যাবস্ট্রাক্ট করে নিচ্ছিল, সিএল ডট বেরিয়ে যাচ্ছিল। তো এই যে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা, ঠিক আছে, এই ব্যাকওয়ার্ড রিয়াকশনটার ক্ষেত্রে ও ফিরে আসছিল, এও ফিরে আসছিল। তো যেহেতু এদের এনার্জি সেপারেশনটা খুব বেশি না, তাহলে এখানে গিয়ে ফিরে আসা, এখানে গিয়ে ফিরে আসা সিমিলার। তো যেহেতু এইখানে গেলে পরে স্টেটটা এনার্জিটিক্যালি মোর ফেভারেবল,
তাহলে যারা 3 ডিগ্রি ফ্রি রেডিকেলে গিয়ে পড়ছিল তারা একটু কম ফিরে আসছিল, আর যারা 1 ডিগ্রিতে যাচ্ছিল তারা ফিরে আসছিল। বাট স্ট্যাটিস্টিক্যালি দেখলে পরে এবার এই এই জন্যই আমি ওই অ্যানালজিটা ইউজ করি, যে যে মানুষটা বুভুক্ষু সেই মানুষটা প্রথম খাবারটা খুলেই খেয়ে নেবে কিছু একটা। এবার যেহেতু 9খানা প্লেটে নর্মাল খাবার আছে, তাহলে মোস্ট প্রবাবলি সে নর্মাল খাবারটা দিয়েই খাওয়া শুরু করে। কিন্তু ইভেনচুয়ালি যদি সে ভালো খাবারটায় চলে যায়, তাহলে আছে পরের গুলো খুলে দেখবে না। ঠিক আছে, কিন্তু ব্রোমিনেশনের ক্ষেত্রে গল্পটা একটু বদলে যায়। ব্রোমিনেশনের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু এখানে একটা হিউজ গ্যাপ রয়েছে, যে প্রাইমারিতে যাবে সে অনেক সহজে ফিরে আসতে পারে। কেন? কারণ দেখ প্রাইমারির এইটা যেমন অনেক হাই, যেহেতু এটা এন্ডোথার্মিক রিয়াকশন, এইটা অনেক লো। ঠিক আছে, এইখান থেকে আবার এটা ফিরে আসতে পারে। কিন্তু যে টার্সিয়ারিতে যাবে, হ্যাঁ, সে কিন্তু একটা এক্সট্রা সেভেল জায়গায় পড়েছে, সে আর ততটা ফিরবে না। তো রিপ্লেসমেন্ট রেটটা সেখানে অনেক বেশি প্রায়োরিটি পাবে। যদিও স্ট্যাটিস্টিক্যালি এখানেই বেশি যাওয়ার কথা, কিন্তু সেটাকে হ্যাম্পার করে দিচ্ছে কে? এই ফ্যাক্টরটা। ঠিক আছে, এই ফ্যাক্টরটা ওখানে মানে যখন তুই ভরা পেটে রেস্টুরেন্টে গেছিস, আহ, শুধু রাতের খাবারই খেতে গেছিস, তখন তোকে যদি অফারটা দেওয়া যায় যে 9খানা প্লেটে নর্মাল খাবার আছে আর একটাতে ভালো খাবার আছে, এবং রিপ্লেস ঢাকনা খুলে আবার দেখে বন্ধ করে রাখতে পারবি, তখন তুই কিন্তু প্রথমে খুলে দেখবি সিদ্ধ ভাত, আচ্ছা বন্ধ কর। ঠিক আছে, বলে আবার লোকে একটু জাম্বেল করে সাফেল আপ করে দিলে তুই আবার একটা খুলবি, সিদ্ধ ভাত বাদ দে। তুই এটা ততক্ষণ অব্দি এটা করে দিতে পারবি যতক্ষণ না পর্যন্ত তুই অ্যাকচুয়ালি ওই বিরিয়ানিটা পাচ্ছিস বা কোনো একটা 5 স্টার ডিশ পাচ্ছিস। তো ভেরি মোমেন্ট তুই ডিশটা পাচ্ছিস, ইটস ডান এন্ড ডাস্টেড, তুই আর সাফেল করতে যাবি না। ঠিক আছে, তো দিস ইজ ইট। এবার বল এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা। না, নেই। বোঝা গেল? এইটাই সবচেয়ে ক্রুশিয়াল হুম। পার্ট আর কি এইটা। হ্যাঁ, তোদেরকে একটু অনার্সের মতো করেই পড়ালাম, জানি না তার কতটা কি কাজে লাগবে। আহ, তো আর আগের দিন তো এটা বলেছি যে স্টিমিউলেশন অ্যাক্টিভিটি প্রশ্নটা বলেছি। ঠিক আছে, যে অপটিক্যালি অ্যাক্টিভ যদি আমরা কোনো একটা সিস্টেম নিই, তাহলে সেটা অপটিক্যাল অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, so এখান থেকে একটা কনক্লুশন টেনে নিই, এটা হচ্ছে সো আমি লিখতে পারি ফর ফ্লোরিনেশন Cl dot is highly reactive, thus less selective, but for bromination Br dot is a bit more selective, bit less reactively, thus more selective. And combining these factors, we get more than 99% tertiary substituted product in case of bromination, while for fluorination, statistical and role to set the কি লিখবো? To set the
tertiary substitution, well below the expected value. So this is it. বুঝলাম। কি হয়ে গেছে? উত্তর মিলেছে? তা বস তুমি চলে যাবে? আচ্ছা বস, হ্যাঁ দেখছি। তো দিস ইজ ইট। এবার কি যেন বললাম, লাস্ট কি বললাম, হ্যাঁ এটা তো হয়ে গেল। এরপর হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটির যে প্রশ্নটা, যে এটা তো আমরা আগেই বলেছি যে যদি কোনো কাইরাল সেন্টার থাকে তাহলে আমরা এখানে রেসিমিক মিক্সচার পাই, সেটাই প্রমাণ করে যে ওটা আর ডট তৈরি হচ্ছে। ঠিক আছে, তো ইয়া আর তেমন কিছু নেই তো। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ আর তেমন কিছু নেই এখানে। হুম, আমি খুব ডিটেলস ওই তোদের যে এই পার্টটা আছে না, তোদের সবচেয়ে এই পার্টটা পুরো হয়ে গেল। ঠিক আছে, মানে এই পার্টটা পুরো ডান। ঠিক আছে, এইটা আচ্ছা ধরো হাইলাইট দিয়ে দেখো, এই পার্টটা পুরো ডান। ঠিক আছে, হ্যাঁ অন্য কালার নিয়ে এখানে দেখ, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়িয়েছি, হ্যালোজেনেশন অফ অ্যালকেনস পড়িয়েছি, মেকানিজম উইথ এভিডেন্স পড়িয়েছি, স্টিরিওকেমিক্যাল ফিচার্স পড়িয়েছি, রিঅ্যাক্টিভিটি সিলেক্টিভিটি প্রিন্সিপাল, এনলাইট অফ হ্যামার ফসফেট, হয়ে গেছে এই পুরো পার্টটা ডান। ঠিক আছে, চলে আয় এখানে। হ্যাঁ এর আগের পার্টটা যদি আমরা দেখি যে রিঅ্যাক্টিভিটি রিয়েলস এখান থেকে কার্বোক্যাটায়ন কার্বন এলিমেন্টের আইডিয়া ডান। ঠিক আছে, এবার রিঅ্যাকশন থার্মোডিনামিক্স এখানে আমরা এই পার্ট গুলোতে, এই যে রিঅ্যাকশন থার্মোডিনামিক্স এবং রিঅ্যাকশন কাইনেটিক্স, এই পার্ট গুলো আমরা এই রিঅ্যাকশন করতে করতেই খানিকটা পড়ে নিয়েছি। সে ফর এক্সাম্পল এই যে শুধু ফ্রি এনার্জি এন্ড ইকুইলিব্রিয়াম এটা পড়িনি, এনথালপি এন্ড এনট্রপি ফ্যাক্টর, রেট কনস্ট্যান্ট এন্ড ফ্রি এনার্জি অফ অ্যাক্টিভেশন পড়েছি, ফ্রি এনার্জি প্রোফাইলস ফর ওয়ান স্টেপ অ্যান্ড টু স্টেপ, এটা তোদের দেখানোর কিছু নেই, এতগুলো রিঅ্যাকশনে পড়িয়েছি আশা করি। ক্যাটালাইজেশন অফ রিঅ্যাকশন বলে দিলাম, প্রিন্সিপাল অফ মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি বলে দিলাম, হ্যামন্ড পোস্টুলেট বলে দিয়েছি। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ শুধু এইখানে আমরা ফ্রি এনার্জি অ্যান্ড ইকুইলিব্রিয়াম অ্যান্ড এনথ্যালপি এনট্রপি ফ্যাক্টর এটা আমরা বিভিন্ন জায়গায় বলেছি, কিন্তু ডেডিকেটেডলি বলিনি। ঠিক আছে, আর হচ্ছে এই ইন্ট্রামলিকুলার ইন্টারমলিকুলার রিয়াকশন, ঠিক আছে এই দুটো। হ্যাঁ আরে ভাই দাঁড়া আমি বলছি। হ্যাঁ এই দুটোর ক্ষেত্রে আমাদেরকে একটু বলতে হবে। এবার আমার মনে হয় না ফ্রি এনার্জি এন্ড ইকুইলিব্রিয়াম এনথালপি এন্ড এনট্রপি ফ্যাক্টর এটা খুব ডিটেলে কিছু বলা আছে, But পরের ক্লাসে শুরুতে আমরা একটুখানি মানে প্রথম 20-30 মিনিট এটা নিয়ে একটু সময় কাটিয়ে নেবো। মানে এই দুটো আর কি, ফ্রি এনার্জি অ্যান্ড ইকুইলিব্রিয়াম এনথালপি এন্ড এনট্রপি ফ্যাক্টর, তার সাথে ইন্টারমলিকুলার ইন্ট্রামলিকুলার রিয়াকশন। ঠিক আছে, এই পার্টটা। হ্যাঁ ক্যালকুলেশন অফ এনথালপি চেঞ্জ যেগুলো ক্লাস 11-12 পড়ানো, তো সেটাও না আমি বলে দেবো একটু, হেসেস ল অফ হ্যান্ডেল। ঠিক আছে, তারপরে মানে পরের দিন প্রথম আধ ঘন্টা ধরে আমাদের এইটুকু জায়গায় কিন্তু ম্যানেজ করতে লাগবে। তারপরে আমরা হুম। চলে যাবো হচ্ছে উম, আচ্ছা কেমিক্যাল বন্ডটা কি শান্তনু পড়াবে? হ্যাঁ, এই কালকে পড়ানোর কথা আছে বন্ডিংটা। রিয়েল গ্যাস ভিরিয়াল ইকুয়েশনটা পড়াচ্ছে? হ্যাঁ, গ্যাসের চ্যাপ্টারটা আমাদের মানে প্রায় হয়েই গেছে বোধ করি। হ্যাঁ কিন্তু রিয়েল গ্যাস তো পড়ায়নি, আমি সুমন্তের কাছ থেকে যা শুনলাম, মানে ভিরিয়াল ইকুয়েশন হ্যাঁ, এগুলো তো পড়ায়নি। এই রিয়েল গ্যাস না, এটা হয়নি, ওটা গ্যাসের চ্যাপ্টারটা হয়েছে। রেনাল্ড জোন্স পোটেনশিয়ালটা আমি পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, না অনেক কিছুই পড়িয়ে দিয়েছি, রেনাল্ড জোন্স পোটেনশিয়ালটা পড়িয়ে দিয়েছি, লন্ডন ইন্টারাকশন এগুলো আলাদা করে পড়ানো হয়নি। শান্তনু আশা করি পড়িয়ে দেবে, যদি না পড়ায় তখন বলিস, যদি সময় থাকে আমার কাছে, মনে হয় না থাকবে। ঠিক আছে, আচ্ছা শান্তনু যদি বন্ডিং দেখে নেয় খুব ভালো কথা। ঠিক আছে, আহ, আমরা তাহলে চট করে একটুখানি এইটা পড়ে দিতে পারি, তাই তো ঠিক করেছিলাম যে এইটা।
এই পার্টটা আমরা করে নিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, থিওরিটিক্যাল প্রিন্সিপাল অফ ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস, মানে বেসিক্যালি 11-12 যে সল্ট অ্যানালিসিস করেছিস প্র্যাকটিক্যাল, তার যে বেসিক থিওরিটা, ঠিক আছে? এইটা আমরা পরের দিন শুরু করতে পারি, মানে পরের দিন প্রথম আধ ঘন্টা ওটা পড়ে বাকি ক্লাসে এটা পড়বো, তারপরে আরেকটা ক্লাস আমাদের লাগবে এটার উপর, তারপরে যে বাকি সময়টা থাকবে সেটা আমরা স্টিরিও কেমিস্ট্রিতে ইউজ করবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। মানে তোদের পরীক্ষা কবে? আমাদের লেখা মানে ল্যাব শুরু হচ্ছে সেপ্টেম্বরে 8 থেকে 16-র মধ্যে ল্যাব হবে বলেছে, আর লেখা 18-19 মানে এরকম তুই সময় 8 শুরু তারিখের হচ্ছে। পরে আর তোরা পড়বি না, সোজা কথা। হ্যাঁ, বলতে পারো। হুম। আর লেখা পরীক্ষা কবে থেকে? 18, 18-19 এরকম দেখলাম, 18 সম্ভবত হয়। মানে 8 তারিখ কি, মানে 8 তারিখ ম্যাক্সিমাম। তো আমরা যদি দেখি এখানে আমাদের দুটো করে দিন, তো শুক্র আর বুধ, তাহলে শনিবার হয়ে গেছে, শুক্র, 26, 28, ঠিক আছে? এইখানে দুটো দিন পাচ্ছি। আর এইদিকে সেপ্টেম্বরে 2, 4, আর ওই 2, 4, আর এইখানে যদি একদিন বের করে নেওয়া যায় তাহলে 3টে, দুটো 5টা ডেট পাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, হয়ে যাবে। হুম। ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যাবে, মানে অন্তত আমি যে দায়িত্ব নিচ্ছি তা হয়ে যাবে, ঠিক আছে? বেশ, ঠিক আছে, ঠিক রাখলাম। আছে, কোনো প্রশ্ন নেই তো? রাখো। হুম। না, 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 ঠিক আছে।